আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা হেডিং দেখলেই বুঝতে পারবে যে মিক্সড প্র্যাকটিস সেট, তার মানে কি আজকের এই 50টা কোয়েশ্চেনের মধ্যে আমরা বিভিন্ন টপিকের একটা মিক্সচার পাবো, মিশ্রণ পাবো। তো কী কী টপিক থাকবে, সে প্রত্যেক দিনের মতো আমাদের ন্যারেশন থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ইরর তো থাকছেই, ইরর, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন, তো সমস্ত টপিক থাকছে। আজকে একটা আমরা নতুন টপিক অ্যাড করেছি, সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। পার্টস অব স্পিচ। তো আগের দিন তোমরা একজন বলেছিলে যে পার্টস অফ স্পিচ অ্যাড করতে, তো পার্টস অফ স্পিচ কিন্তু আজকের প্র্যাকটিস সেটে আমরা পেয়ে যাব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমরা ইরর দিয়ে শুরু করব। হ্যাঁ, প্রথমে এক দাগ কি বলছে, দেয়ার আর সো মেনি ফিল্ড, মানে বলতে চেয়েছে সেখানে আছে অনেক ময়লা। ফিল্ড মানে কি নোংরা, ময়লা। অল অ্যারাউন্ড দ্য প্লেস, এই যে প্লেসটা, এই যে জায়গাটা, এই জায়গার চারিদিকে কিন্তু অনেক ফিল্ড আছে, অনেক নোংরা আছে। এবার আমাদের এখানে বুঝতে হবে যে ফিল্ড একটা নাউন, ফিল্ড হচ্ছে কি, ফিল্ড হচ্ছে একটা নাউন, এবং নাউনটা কেমন নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। ময়লা নোংরা এগুলো কি গোনা যায়? গোনা যায় না, তাহলে আনকাউন্টেবল নাউন, COUNTABLE, তাহলে আনকাউন্টেবল নাউন। এবার বুঝতে হবে যে আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গোনা যায় না, তার অনেক বললে আগে আমরা কি দেব, আগে কিন্তু মেনি দেব না। যে নাউনগুলো কাউন্টেবল, গোনা যায়, ঠিক আছে, যে নাউনগুলো গোনা যায় তার আগে অনেক বোঝাতে আমরা মেনি ইউজ করব। যেমন কি বলবো, মেনি বুকস, অনেক বই, ঠিক আছে, মেনি পেন্স, PENS, মেনি ব্যাগস, BAGS, ক্লিয়ার। তো যে নাউনগুলো গোনা যায় তার অনেক বলতে আগে মেনি, আর যে নাউনগুলো গোনা যায় না তার আগে অনেক বোঝাতে মাছ আমরা ইউজ করব, মাছ। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে অনেক বলতে মাছ, MUCH, ক্লিয়ার। তাহলে এখানে মেনি উঠে যাবে, কারণ ফিল্ড গোনা যায় না, নোংরা, তাহলে মেনি হবে না, মাছ হবে। দেয়ার আর সো মাচ ফিল্ড অল অ্যারাউন্ড দ্য প্লেস, তাহলে মেনির জায়গায় কী হবে, মাছ, MUCH, বোঝা গেল। এবার কিন্তু আমরা যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন তো প্রত্যেককে বলবো শুরুতেই যে যেখানে যার মনে হবে যে এটা নোট ডাউন করে নেওয়া উচিত, আমি বলবো কিন্তু নোট ডাউন করে নিতে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু ব্যাপারগুলো নোট ডাউন করে নিতে হবে। আনকমন বা আননোন কিছু পেলেই সেটা কিন্তু নোট ডাউন করে নেবে, নাহলে কিন্তু পরে যখন দেখবে বুঝতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন দুদাক কি বলছে, আ গ্রেট মেনি স্টুডেন্ট। দেখো মেনি বলেছে, মেনি মানে কি, অনেক, মেনি মানে হচ্ছে অনেক, তাহলে অনেক ছাত্র, নিশ্চয় একজন নয়, তাহলে স্টুডেন্ট একজন আমরা ইউজ করেছি, তাহলে মেনি স্টুডেন্ট হবে নাকি মেনি স্টুডেন্টস হবে, মেনি স্টুডেন্টস হবে, কারণ ছাত্র তো গোনা যায়, তাহলে তার আগে অনেক বলতে মেনি, এবং স্টুডেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু প্লুরাল ফর্ম হবে, মেনি স্টুডেন্টস, মেনি বুকস, মেনি পেন্স, ক্লিয়ার। আর এ গ্রেট মেনি স্টুডেন্ট মানে অনেক ছাত্র, দেখো সাবজেক্ট প্লুরাল, এ গ্রেট মেনি স্টুডেন্টস প্লুরাল, সেই কারণে ভার্বটাও কিন্তু প্লুরাল। কারণ কি, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটাও কি হবে, প্লুরাল হবে, ক্লিয়ার। তাহলে আ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড, অনেক ছাত্রদেরকে ঘোষণা করা হয়েছে সাকসেসফুল হিসাবে, সফল হিসাবে, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের ভুল কোথায়, এ গ্রেট মেনির পরে স্টুডেন্টটা স্টুডেন্টস হবে। নেক্সট কোয়েশ্চেন চলো, তিন দাগ কি বলছে দেখো, তিন দাগ, হ্যাঁ আমরা তিন দাগ কি বলছে দেখবো। তিন দাগ বলা হচ্ছে যে উই আর গোয়িং টু লঞ্চ, উই আর গোয়িং মানে আমরা চলেছি, টু লঞ্চ, লঞ্চ করতে, দিস 3 crores রয়েছে, কিন্তু এই জায়গাটা ভালো করে ফলো করতে হবে, ক্লিয়ার। 3 crores প্রজেক্ট মানে কি, প্রজেক্ট মানে একটা নাউন, একটা প্রজেক্ট, ক্লিয়ার, একটা প্রকল্প। তাহলে প্রকল্পটা কেমন, কত টাকার প্রকল্প, 3 কোটি টাকার প্রকল্প। তাহলে ওইখান থেকে আমরা বুঝতে পারছি প্রজেক্ট শব্দটা হচ্ছে একটা নাউন, প্রকল্প, নাউনের যে দোষ গুণ বোঝায় তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তাহলে নাউনটা, প্রজেক্টটা কেমন, ক টাকার প্রজেক্ট, 3 কোটি টাকার প্রজেক্ট, তাই তো। তাহলে আমরা যখন প্লুরাল করব, নাউনের কিন্তু বহু বচন এক বচন হয়, কিন্তু অ্যাডজেক্টিভের এক বচন বহু বচন হয় না। আমি যখন বলবো যে 3 কোটির প্রজেক্ট, ক্লিয়ার, তখন কিন্তু আমরা 3 crores কেন বলবো, 3 crore প্রজেক্ট বলবো, ক্লিয়ার। আর একটা জিনিস তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে যেগুলো কারেন্সির একক, যেগুলো আমরা কারেন্সি বলতে গিয়ে ব্যবহার করব, যেমন ধরো কি বললাম, 100, HUNDRED, 100 যদি বলি, 1000, THOUSAND, 100,000, লাখ, LAKH, লাখ, ঠিক আছে, 100,000 লাখ। এবার বলবো হচ্ছে ক্রোর, CRORE, ক্রোর, ক্লিয়ার। এবার মিলিয়ন বলতে পারি, মিলিয়ন,
মিলিয়ন, MILLION, মিলিয়ন। বিলিয়ন বলতে পারি, সেম একই, BILLION, বিলিয়ন, ট্রিলিয়ন। ক্লিয়ার? তো এই সমস্ত এককগুলো দিয়ে আমরা কিন্তু কারেন্সিকে, টাকাকে, পয়সাকে কিন্তু গণি বা একটা এর মধ্যে আনি, একটা পরিমাপের মধ্যে আনি। ক্লিয়ার? তো বিষয়টা আমাদের বুঝতে হবে যে এদের আগে যখন আমরা নিউমেরিক্যাল ওয়ার্ড দেবো, সংখ্যা দেবো, সেটা 2, 3, 5 যাই বলি না কেন, যখন নিউমেরিক্যাল ওয়ার্ড থাকবে এই সমস্ত এককগুলোর আগে, তখন এদের সঙ্গে কোনো এস যুক্ত হবে না। ক্লিয়ার? যেমন ধরো আমি বললাম আমার কাছে 2000 টাকা আছে, তাহলে আমি কি বলবো? আই হ্যাভ, আমার কাছে আছে 200। দেখো 2-র সঙ্গে কিন্তু 100 দিচ্ছি, HUNDRED, 200। তাহলে দেখো নিউমেরিক্যাল ওয়ার্ড 2 আছে, 100-এর সঙ্গে কোনো এস দেবো না, লাস্টের ওয়ার্ডের সঙ্গে এস দেবো। আই হ্যাভ 200 রুপিস, আই হ্যাভ 200 রুপিস, RUPEES। ক্লিয়ার? আই হ্যাভ 200 রুপিস। ঠিক সেই রকম যখন নিউমেরিক্যাল ওয়ার্ড থাকবে না তখন আমরা কিন্তু এস দিতে পারবো। যেমন কোন ক্ষেত্রে? যেমন আমি বললাম আমার কাছে হাজার হাজার টাকা আছে, আই হ্যাভ হান্ড্রেডস অফ রুপিস, HUNDREDS, আই হ্যাভ হান্ড্রেডস অফ রুপিস, আমার কাছে শত শত টাকা আছে, হাজার হাজার টাকা আছে। ঠিক আছে? হান্ড্রেডস অফ রুপিস, ক্রোডস অফ রুপিস, ল্যাক্স অফ রুপিস, মিলিয়নস অফ ফলোয়ার্স। ক্লিয়ার? তো যখন নিউমেরিক্যাল ওয়ার্ড থাকবে এই সমস্ত এককগুলোর সাথে 100, 1000, লাখ, ক্রোর, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন যদি এর আগে নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে তাহলে কিন্তু এদের সঙ্গে এস যুক্ত হবে না। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কি বলেছে, দিস 3 crore প্রজেক্ট। আমরা কিন্তু প্রশ্নে ফিরে আসবো এবার। প্রশ্নে কি বলছে যে উই আর গোয়িং টু, আচ্ছা এগুলো সব মুছে দিই, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, যেগুলো তোমাদের অজানা সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এটা তোমরা কিন্তু নোট ডাউন করে নেওয়া তোমাদের উচিত আমার মতে। উই আর গোয়িং টু লঞ্চ, আমরা চলেছি লঞ্চ করতে দিস 3 crore প্রজেক্ট। তাহলে ক্রোরের সঙ্গে যে এসটা আছে এসটা কিন্তু হবে না, তাই তো? তাহলে প্রজেক্ট নাউন, নাউনকে ডিফাইন করছে 3 কোটি টাকার প্রজেক্ট, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর আমাদের হিসাব মতো একটু আগে বললাম যে নিউমেরিক্যাল ওয়ার্ড থাকলে এই ক্রোর, 1000, 100 এদের সঙ্গে এস যুক্ত হয় না, তাহলে এসটা কিন্তু বাদ যাবে। তাহলে শুধু কি হবে? উই আর গোয়িং টু লঞ্চ দিস 3 crore প্রজেক্ট উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যেই। ক্লিয়ার? এইবার এখানে প্রজেক্ট হচ্ছে নাউন আর 3 crore এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? 3 crore অ্যাডজেক্টিভ। ওকে? আর অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল হয় না, নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে যাবো। 4 দাগ কি বলছে দেখো, 4 দাগ আমাদেরকে বলছে, আমরা দেখে নেব। 4 দাগ আমাদেরকে বলছে যে আই হোপ টু গো টু শপিং দিস উইকেন্ড, মানে বলতে চেয়েছে আমি আশা করছি যে আমি এই উইকেন্ডে, এই সপ্তাহের শেষের দিকে শপিং করতে যাব। ইফ দ্য ওয়েদার পারমিটস, যদি ওয়েদারটা পারমিট করে, মানে ওয়েদার ভালো থাকে, ওয়েদার আমাকে অনুমতি দেয়, তার মানে ওয়েদারটা, আবহাওয়াটা যদি ভালো থাকে। এইবার বিষয়টা হচ্ছে দেখো গো, এই যে গো ভার্ব, গো মানে যাওয়া, কোনো জায়গায় গেলে গোর পরে টু হবে, গো টু কলকাতা। ক্লিয়ার? কোনো জায়গায় গেলে গোর পরে টু হবে। যদি কোনো কাজে যাই তাহলে গোর পরে কি হবে? গোর পরে ফর হবে। কোনো জায়গায় গেলে গো ফর সুইমিং, SWIMMING, গো ফর সুইমিং। ক্লিয়ার? তাহলে কোনো জায়গায় গেলে গোর পরে টু হচ্ছে, কোনো কাজে গেলে গোর পরে ফর হচ্ছে। ঠিক আছে? আর যদি তোমার শপিং বোঝায়, শপিং, ক্লিয়ার, যদি শপিং বোঝায় তাহলে কিন্তু শপিং একটা কাজ হওয়া সত্ত্বেও শপিংয়ের আগে কোনো ফর হবে না। ভালো করে বোঝো, কখন হবে কখন হবে না। তো আমি বললাম আমি শপিংয়ে যাব, শপিংও কিন্তু একটা কাজ, শপিংও একটা কাজ, কিন্তু শপিংয়ের পরে তোমার ফর হবে না। কখন? আমি বললাম আমি শপিংয়ে যাব, আই শ্যাল গো শপিং, আই শ্যাল গো শপিং, SHOPPING। ক্লিয়ার? আই শ্যাল গো শপিং। ক্লিয়ার? যদি গোর পরে আউট থাকে তাহলেই ফর হবে, আই শ্যাল গো আউট, আই শ্যাল গো আউট, যদি আউট বলি আই শ্যাল গো আউট তখন কিন্তু ফর হবে, আই শ্যাল গো আউট ফর শপিং, SHOPPING। ওকে? তাহলে গোর পরে কোনো জায়গায় গেলে টু হবে, গোর পরে কোনো কাজে গেলে কিন্তু ফর হবে, আর গোর পরে আর একটা জিনিস বলিনি, কোনো অভিযানে গেলে তখন কিন্তু অন হবে। যেমন কি গোর পরে কোনো অভিযান, কোনো যাত্রায় গেলে অন হবে, গো অন অ্যান এক্সকারশন, EXCURSION, এক্সকারশন যদি বলি, কোনো ট্যুর বলি, কোনো ট্যুরে যাওয়া, কোনো যাত্রা। ঠিক আছে? এক্সপিডিশন যদি বলি, EXPEDITION, এক্সপিডিশন, শিক্ষামূলক ভ্রমণ বা সমুদ্রযাত্রা, ভয়েস, VOYAGE, ভয়েস। ক্লিয়ার? তাহলে গোর পরে কোনো জায়গায় যাওয়া বললে টু, কোনো কাজে যাওয়া বললে ফর, যদি কোনো যাত্রায় যাওয়া বলে তখন কিন্তু গোর পরে অন হবে। ক্লিয়ার?
এক্সকারশন, ভয়েস, ট্যুর, এক্সপিডিশন, বোঝা গেল? শুধুমাত্র শপিংয়ের ক্ষেত্রে কাজ হওয়া সত্ত্বেও, শপিংয়ের ক্ষেত্রে কাজ হওয়া সত্ত্বেও কিন্তু ফর হচ্ছে না, কিন্তু যদি আবার গোর পরে আউট চলে আসে তখন কিন্তু শপিংয়ের আগেও ফর হবে। ওকে, আই শ্যাল গো শপিং বা আই শ্যাল গো আউট ফর শপিং। তো এখানে কি বলছে দেখো, এখানে কিন্তু শপিংয়ের আগে কোনো ফরটা আউট নেই, তাহলে কি বলছে, আই হোপ টু গো টু শপিং হবে না, আই হোপ টু গো শপিং, আই হোপ টু গো শপিং। শপিং কাজ হওয়া সত্ত্বেও আগে কোনো ফর হবে না, টুটা বাদ যাবে। তাহলে আই হোপ টু গো শপিং, আমি আশা করছি শপিংয়ে যাব দিস উইকেন্ড, এই সপ্তাহের শেষের দিকে, ইফ দ্য ওয়েদার পারমিট, যদি আবহাওয়া অনুমতি দেয় বা ভালো থাকে। নেক্সট কোয়েশ্চেনে যাব। 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ। তো বারবার বলছি, কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট পেলে তোমাদের যদি মনে হয় যে নোট ডাউন করে নেওয়া উচিত, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। তো নেক্সট কোয়েশ্চেন 5 দাগ কি বলছে দেখো, আমাদের ইররের লাস্ট কোয়েশ্চেন কি বলছে, দ্য লয়ার আস্কড, লয়ার আইএনজিবি জিজ্ঞেস করেছিল, ইফ ইট ওয়াজ ওর্থ টু টেক দ্য ম্যাটার টু কোর্ট, যে আইএনজিবি জিজ্ঞেস করেছিল যে এই বিষয়টা কি ওর্থ মানে উপযুক্ত, নিয়ে যাওয়া, টেক নিয়ে যাওয়ার, দ্য ম্যাটার টু দ্য কোর্ট মানে এই বিষয়টা কি কোর্টে নিয়ে যাওয়ার উপযুক্ত, এই যে ম্যাটারটা টু কোর্টে নিয়ে যাওয়ার কি উপযুক্ত। ঠিক আছে, দেখো ওরদের পরে WORTH মাথায় রাখবে, ওর্থ এর পরে ভার্বের আইএনজি হয়, ওরদের পরে ভার্বের আইএনজি। আর যদি ওরদি হয় WORTHY, ওরদির পরে অফ বসবে প্রিপোজিশন, ওরদি অফ আর ওর্থ। যেমন ধরো আমি এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম এই বাড়িটা বসবাসের উপযুক্ত, আমি কি বলবো, দিস হাউস এই বাড়িটা বসবাসের উপযুক্ত, দিস হাউস ইজ, এই বাড়িটা হয় ওর্থ উপযুক্ত লিভিং। দেখো কোনো প্রিপোজিশন হবে না, ওর্থের পরে ডাইরেক্ট ভার্বের আইএনজি, দিস হাউস ইজ ওর্থ লিভিং, LIVING, দিস হাউস ইজ ওর্থ লিভিং, এই বাড়িটা বসবাসের উপযুক্ত। আমি বললাম এই বইটা পড়ার উপযুক্ত, তাহলে কি বলবো, দিস বুক ইজ ওর্থ WORTH, দিস বুক ইজ ওর্থ রিডিং। ক্লিয়ার, বোঝা গেল, ওর্থ রিডিং। তো ওর্থ আসলে ওর্থের পরে ভার্ব দিয়ে আইএনজি, আর যদি ওরদি হয় ওরদির পরে ডাইরেক্ট অফ দিয়ে দেবে। ঠিক আছে, ধরো আমি বললাম দিস ফুড ইজ ওরদি অফ ইটিং। ঠিক আছে, দিস ফুড এই খাবারটা হয়, দিস ফুড ইজ ওরদি WORTHY, ওরদি অব ইটিং। ঠিক আছে, ওরদি থাকলে অফ দিয়ে ভার্বের আইএনজি, কারণ প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি হবে। তাহলে ওরদির পরে ভার্ব অফ হবে, আর যদি ওর্থ থাকে ওর্থের পরে ভার্বের আইএনজি। ক্লিয়ার, তাহলে আমরা এবার চলে আসবো এখানে প্রশ্নে ফিরে আসবো। কি বলছে, দ্য লয়ার আস্কড ইফ ইট ওয়াজ ওর্থের পরে কোনো টু হবে না, ভার্বের আইএনজি হবে, টেকটা কি হবে, টেকিং, TAKING। বোঝা গেল, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। তো দ্য লয়ার আস্কড, লয়ার জিজ্ঞেস করেছিল, ইফ ইট ওয়াজ ওর্থ টেকিং দ্য ম্যাটার বা কেস টু কোর্ট। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন চলো, তাহলে আমাদের কিন্তু ইরর হয়ে গেল। এবার আমরা যাচ্ছি অ্যান্টোনিম। হ্যাঁ, অ্যান্টোনিমে আমরা যাব। 6 দাগ কি বলছে দেখো, অ্যান্টোনিম নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে আমাদেরকে হবে। অ্যান্টোনিম কি বলছে, সিমি মানে কি, সিমি মানে অ্যাকচুয়ালি হচ্ছে নোংরা, সিমি মানে নোংরা। ওকে, হ্যাঁ, বা অমনোরম কোনো কিছুকে আমরা সিমিসাইড বলবো, সিমিসাইড বলি না, সিমিসাইড এটা একটা ওর বাজে দিক, তাহলে নোংরা, বাজে বা বলতে পারি হ্যাঁ খারাপ। ক্লিয়ার। অনেস্ট মানে কি, অনেস্ট মানে হচ্ছে সৎ বলবো আমরা, অনেস্ট মানে হচ্ছে সৎ। পিওর মানে কি, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ বা খাঁটি, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ বা খাঁটি কিন্তু আমরা বলতে পারি। আনপ্লেজেন্ট মানে কি, আনপ্লেজেন্ট মানে হচ্ছে অমনোরম, অমনোরম। ক্লিয়ার। আর সিনসিয়ার মানে কি, সিনসিয়ার মানে হচ্ছে বলতে পারি আমরা, সিনসিয়ার মানে হচ্ছে খুবই দায়িত্ববান, দায়িত্ব পরায়ণ বা দায়িত্ববান বলতে পারি, দায়িত্ববান। ওকে, সিনসিয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে দেখো, সিমি মানে কি, সিমি মানে আমরা পেলাম হচ্ছে নোংরা, অনেস্ট মানে কিন্তু সৎ, পিওর মানে বিশুদ্ধ, আনপ্লেজেন্ট মানে অমনোরম, সিনসিয়ার মানে দায়িত্ববান। তাহলে আমরা পিওর বলতে পারি। ঠিক আছে, নোংরার অপোজিট মিনিং হবে পিওর, যে জিনিসটা নোংরা, আর একটা জিনিস বিশুদ্ধ জিনিস, নির্মল জিনিস, খাঁটি জিনিস। ক্লিয়ার, তাহলে বি ইজ দ্য কারেক্ট। হ্যাঁ, এবার 7 দাগে যাবো। 7 দাগ কি বলছে দেখো, 7 দাগের আমাদের অ্যান্টোনিম, হ্যাঁ 7 দাগের অ্যান্টোনিম বলছে হচ্ছে ডিনাউন্স। ডিনাউন্স মানে কি, ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা, ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা। ক্লিয়ার। সিগনিফাই মানে কি, সিগনিফাই মানে হচ্ছে অর্থ বোঝানো, তাৎপর্য বলি না, তাৎপর্য ব্যাখ্যা করো, সিগনিফাই করো, তাহলে অর্থ বোঝানো। সিগনিফাই মানে হচ্ছে অর্থ বোঝানো।
নো। ক্লিয়ার? কনফার্ম মানে কি? কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা। কনফার্ম মানে বলি না টিকিটটা কনফার্ম হয়েছে কিনা দেখ একটু, নিশ্চিত করা। কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা। গ্র্যান্ট মানে কি? গ্র্যান্ট মানে হচ্ছে অনুমতি দেওয়া। অনুমতি দেওয়া মানে হচ্ছে গ্র্যান্ট করা। ঠিক আছে? আর বাদ বাকি অপশান দেখবো প্রেইজ। প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। ক্লিয়ার? তাহলে আমরা এবার সঠিক উত্তর দেখে নেব। ডিনাউন্স মানে কি? নিন্দা করা। সিগনিফাই, সিগনিফাইয়ের মিনিং কি পাচ্ছি? অর্থ বোঝানো। কনফার্মের মানে কি পাচ্ছি? নিশ্চিত করা, কনফার্ম। গ্র্যান্ট মানে অনুমতি দেওয়া। তাহলে নিন্দা করার অপোজিট মিনিং হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, প্রেইজ, প্রশংসা করা। ওকে, তাহলে ডিনাউন্স ইজ ইকুয়াল টু প্রেইজ আমাদের সঠিক উত্তর হয়ে কিন্তু গেল। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে 8 দাগ, এটাও একটা অ্যান্টোনিম আমাদের। রিডান্ড্যান্ট মানে কি? দেখো রিডান্ড্যান্ট মানে যেটা বলতে চেয়েছে, রিডান্ড্যান্ট মানে হচ্ছে বাড়তি। রিডান্ড্যান্ট মানে হচ্ছে বাড়তি, বাড়তি। ওকে, রিডান্ড্যান্ট মানে বাড়তি। অপশান দেখো, অপশান কি বলছে? রিপেন্টেন্ট। রিপেন্ট মানে হচ্ছে অনুতাপ করা। এই টি পর্যন্ত যদি আমরা মিনিং দেখি, রিপেন্ট একটা ভার্ব মানে হচ্ছে অনুতাপ করা। আর রিপেন্টেন্ট মানে হচ্ছে কি? অনুতপ্ত, অনুতপ্ত। ক্লিয়ার? অনুতপ্ত, যে দুঃখ পেয়েছে। সারপ্লাস মানে কি? সারপ্লাস মানে হচ্ছে বাড়তি। সারপ্লাস মানে হচ্ছে বাড়তি। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে একক। সিঙ্গুলার মানে হচ্ছে একক। আর রিকোয়ার্ড মানে কি? রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয়। প্রয়োজনীয়, রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয়। ওকে, তাহলে সঠিক উত্তর কি বলছে? রিডান্ড্যান্ট মানে বাড়তি, রিপেন্টেন্ট মানে হচ্ছে অনুতপ্ত, সারপ্লাস মানে বাড়তি। বি ইজ দ্য কারেক্ট অপশন, বাড়তি বাড়তি। ওকে, সিঙ্গুলার মানে একক, রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 9 দাগ। 9 দাগ মানে হচ্ছে বয়েস্টারাস। বয়েস্টারাস মানে হচ্ছে একটা হইচই, হইচই পূর্ণ। ক্লিয়ার? বয়েস্টারাস মানে হচ্ছে হইচই পূর্ণ। বয়েস্টারাস মানে হইচইপূর্ণ। সেরিনিটি মানে কি? সেরিনিটি মানে হচ্ছে নির্মলতা। নির্মলতা বা প্রশান্তি, নির্মলতা বা প্রশান্তি বলতে পারি। কাম মানে কি? কাম মানে হচ্ছে শান্ত। কাম মানে কি? কাম মানে শান্ত। চেয়ারফুল মানে কি? আনন্দিত। চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত। কারেজিয়াস মানে কি? কারেজিয়াস মানে হচ্ছে সাহসী। তাহলে সঠিক উত্তরটা ভালো করে দেখো। বয়েস্টারাস মানে হইচইপূর্ণ, সেরিনিটি মানে নির্মলতা, কাম মানে শান্ত, চেয়ারফুল মানে আনন্দিত, আর কারেজিয়াস মানে সাহসী। তাহলে হইচইপূর্ণর সঙ্গে আমরা কি নেব? হইচইপূর্ণর সঙ্গে আমরা নেব হচ্ছে কাম। ঠিক আছে? হইচইপূর্ণ মানে হচ্ছে কি? হইচইপূর্ণ, যেখানে গন্ডগোল হইচই হচ্ছে। তাহলে সঠিক উত্তর আমাদের অ্যান্টোনিম কি হবে? কাম মানে শান্ত। বয়েস্টারাস হইচইপূর্ণ, আর কাম মানে হচ্ছে শান্ত। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট 10 দাগ। হ্যাঁ, 10 দাগ আমরা কি বলছে দেখবো। 10 দাগ বলছে হচ্ছে ফেলিসিটি। ফেলিসিটি মানে কি? ফেলিসিটি মানে হচ্ছে সুখ। এটাও কিন্তু অ্যান্টোনিম। ফেলিসিটি মানে হচ্ছে সুখ। ফেলিসিটি মানে সুখ। ইনোসেন্স মানে কি? ইনোসেন্স মানে হচ্ছে আমরা দেখবো হচ্ছে নির্দোষ। ইনোসেন্স মানে হচ্ছে নির্দোষ। ক্লিয়ার? বাদ বাকি অপশান। সরো মানে কি? সরো মানে হচ্ছে দুঃখ। সরো মানে দুঃখ। মিমিক্রি মানে কি? কারোর কথা নকল করা, কারোর কথা বা শব্দ নকল করা বা অনুকরণ করা। ক্লিয়ার? তাহলে আর বাদ বাকি ইনফিডেলিটি মানে কি? ইনফিডেল মানে বলি না, ইনফিডেল মানে হচ্ছে বিশ্বাসঘাতক, আর ইনফিডেলিটি মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা। ক্লিয়ার? তাহলে ফেলিসিটি মানে হচ্ছে সুখ, আর বি সরো মানে হচ্ছে দুঃখ। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ইনোসেন্স নির্দোষ, মিমিক্রি মানে হচ্ছে মিথ্যা, মিমিক্রি মানে হচ্ছে কথা নকল করা, আর ইনফিডেলিটি মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা। ওকে, এবার যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্টোনিম হয়ে গেল। 11 দাগ থেকে কি বলছে দেখো। 11 দাগ বলছে ইউ শুড নট কনফাইড। এবার আমাদের প্রিপোজিশনের ক্লাস করব আমরা। প্রিপোজিশনের কোয়েশ্চেন আলোচনা করব। ইউ শুড নট, তোমার উচিত নয়। কনফাইড, কনফাইড মানে কি? বিশ্বাস করে কাউকে কিছু বলা। কনফাইড মানে হচ্ছে বিশ্বাস করে কাউকে কিছু বলা। ঠিক আছে? বিশ্বাস করে বলা, বিশ্বাস করে কাউকে কিছু বলা কনফাইড। আর কনফাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হবে? ইন। ইন। ইউ শুড নট কনফাইড, তোমার উচিত হয়নি বিশ্বাস করে বলা ইন আ স্ট্রেঞ্জার, মানে উচিত নয়, তোমার উচিত নয় বিশ্বাস করে কিছু বলা একজন অচেনা ব্যক্তির কাছে। স্ট্রেঞ্জার মানে আগন্তুক, মানে একজন অচেনা ব্যক্তিকে বিশ্বাস করে কিছু বলা উচিত নয়। কনফাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন হয়। এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। আই প্রিভেইল। 12 দাগ কি বলছে দেখো।
হ্যাঁ 12 দাগ কি বলছে আমরা দেখবো। 12 দাগ বলছে আই প্রিভেইল ড্যাশ হিম টু কন্টেস্ট দ্য ইলেকশন। বলছে আমি তাকে রাজি করিয়েছিলাম, হিম তাকে রাজি করেছিলাম টু কন্টেস্ট লড়তে, দ্য ইলেকশন মানে নির্বাচন, নির্বাচনে লড়াই করতে আমি তাকে রাজি করিয়েছিলাম। তাহলে রাজি করানো, রাজি করানো, ঠিক আছে, রাজি করানো। রাজি করানো ফ্রেজাল ভার্ব কি প্রিভেইল, PREVAIL, প্রিভেইল অন। প্রিভেইল অন মানে রাজি করানো। এর সিনোনিম কি হবে পারসুয়েড, PERSUADE, এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচিত। তাহলে আই প্রিভেইল অন, আই প্রিভেইল অন হিম, আমি তাকে রাজি করিয়েছিলাম টু কন্টেস্ট দ্য ইলেকশন, ইলেকশনে লড়াই করতে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে রাজি করানো, প্রিভেইল অন, পারসুয়েড কিন্তু সিনোনিম। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 13 দাগ। 13 দাগ কি বলছে আমরা কিন্তু দেখবো। দ্য টেলিফোন কেপ্ট ড্যাশ রিঙ্গিং বাট নো ওয়ান অ্যাটেন্ডেড। বলছে টেলিফোনটা কি হয়েছিল, একভাবে রিং করছিল, বাজছিল, বাট নো ওয়ান অ্যাটেন্ডেড, কেউ কিন্তু অ্যাটেন্ড করেনি। এখানে দেখো V2 আছে, টেন্সের ব্যালেন্সটা দেখবে, এখানে V2, এখানে অ্যাটেন্ডেড, এখানেও কিন্তু V2, টেন্সের ব্যালেন্স সেম আছে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে একটা হচ্ছে একভাবে চলতে থাকা, কিপ অন, কিপ অন, কিপ অন মানে কিন্তু চলতে থাকা, কন্টিনিউ, চলতে থাকা, কিপ অন। আর কিপ অফ মানে কি, এখানে থাকুক। তাহলে তাহলে আমি সঠিক উত্তর পেয়ে গেলাম। দ্য টেলিফোন কেপ্ট অন রিঙ্গিং মানে একভাবে রিং করছিল, বাট নো ওয়ান অ্যাটেন্ডেড, কেউ কিন্তু উত্তর দেয়নি ফোনের। বাদ বাকি অপশানগুলো দেখবো। কিপ অফ, কিপ অফ, কিপ দিয়ে অফ, ঠিক আছে। কিপ অফ মানে কি, কিপ অফ মানে হচ্ছে দূরে থাকা, বিরত থাকা, দূরে, কোনো কিছুর থেকে দূরে থাকা বা কোনো কিছুর থেকে বিরত থাকা। কিপ অন মানে কি, কিপ অন মানে পেলাম। কিপ আপ মানে কি, কিপ আপ মানে হচ্ছে বজায় রাখা, কিপ আপ মানে বজায় রাখা, ঠিক আছে, বজায় রাখা, সমতা বজায় রাখা বলতে পারি আমরা, ঠিক আছে। কিপ আপ মানে হচ্ছে বজায় রাখা। আর কিপ ইন মানে কি, কিপ ইন মানে হচ্ছে লুকিয়ে রাখা, সংযত করে রাখা। ক্লিয়ার, লুকিয়ে রাখা, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, লুকিয়ে রাখা বা সংযত করে রাখা বলতে পারি, কিপ ইন, সংযত করে রাখা। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো, কিপ অন, বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য টেলিফোন কেপ্ট অন রিঙ্গিং, একভাবে বাজছিল, বাট নো ওয়ান অ্যাটেন্ডেড। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 14 দাগ। 14 দাগ বলছে ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু গেট ড্যাশ দ্য ট্রুথ। দেখো নাগাল পাওয়া, নাগাল পাওয়া, নাগাল পাওয়া, সত্যের নাগাল পাওয়া বা সত্যকে অনুসন্ধান করা, সত্যকে খোঁজা, নাগাল পাওয়া বা খোঁজা বলতে পারি, খোঁজা, ঠিক আছে, নাগাল পাওয়া বা খোঁজা। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কি গেট অ্যাট, গেট অ্যাট মানে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, তার মিনিং হচ্ছে কি খোঁজা বা নাগাল পাওয়া, কোনো কিছুর সত্যতা যাচাই করা বা সত্য জিনিসটা খোঁজা, ঠিক জিনিসটা খোঁজা। ক্লিয়ার, নাগাল পাওয়া বা খোঁজা। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু গেট অ্যাট দ্য ট্রুথ, সত্যের নাগাল পাওয়াটা, সত্যকে খুঁজে বার করাটা হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে গেট অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, গেট অ্যাট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট। 15 দাগ কি বলছে দেখো, ডিসক্রিমিনেশন। এটা কিন্তু তোমাকে অর্থ বুঝে করতে হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে তোমাকে মানে বুঝে করতে হবে। ডিসক্রিমিনেশন মানে কি, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ। ক্লিয়ার, ড্যাশ এনি ফর্ম, ফর্ম মানে কি আকার, বলছে যে কোনো আকারের বা যে কোনো ধরনের, ভালো করে বুঝো, র বা এর, র বা এর, র বা এর বললে আমাদের প্রিপোজিশন কি হয়, অব হয়, র বা এর বললে প্রিপোজিশন অব হয়। তো বলছে ডিসক্রিমিনেশন ভেদাভেদ অব এনি ফর্ম, অব, এখানে অব, ডিসক্রিমিনেশন অব এনি ফর্ম, যে কোনো ধরনের, এর, যে কোনো আকারের, ডিসক্রিমিনেশন ভেদাভেদ শুড বি অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড মানে এড়িয়ে যাওয়া কিন্তু উচিত আমাদের দ্বারা। বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু প্যাসিভ, PASSIVE, মানুষের দ্বারা অ্যাভয়েড করা উচিত, তাই বলছে শুড বি অ্যাভয়েডেড, প্যাসিভ কিন্তু বাক্যটা। তাহলে ভেদাভেদ যে কোনো ধরনের, রবায়ের বলেছে বলে অব ইজ দ্য কারেক্ট আনসার, এ, যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন ভেদাভেদকে এড়িয়ে যাওয়া উচিত আমাদের দ্বারা। নেক্সট 16 দাগ কি বলছে দেখো, 16 দাগ, তাহলে আমাদের কিন্তু প্রিপোজিশনের ক্লাস হয়ে গেল, প্রিপোজিশন হয়ে গেল 5টা। এবার আমরা যাবো সিনোনিম। সিনোনিম কি বলছে দেখো, সিনোনিম বলছে রিজাইম, রিজাইম মানে কি, রিজাইম মানে হচ্ছে শাসন, রিজাইম মানে হচ্ছে শাসন। টেরিটরি মানে কি, টেরিটরি মানে হচ্ছে এলাকা, বলি না এটা আমার টেরিটরি, এটা আমার এলাকা। রুল মানে কি, রুল মানে শাসন করা বা শাসন। ক্লিয়ার, স্পেস মানে কি, স্পেস মানে হচ্ছে একটা জায়গা, স্পেস মানে হচ্ছে জায়গা।
কান্ট্রি মানে কি? কান্ট্রি মানে হচ্ছে দেশ। ক্লিয়ার? সঠিক উত্তর দেখো সিনোনিম, রেজাই মানে শাসন, রুল মানেও শাসন, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর একবার দেখে না, টেরিটরি মানে হচ্ছে এলাকা, স্পেস মানে জায়গা, কান্ট্রি মানে দেশ, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 16 দাগ হয়ে গেল। 17 দাগ, 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ বলছে টার্মিনেশন, টার্মিনেট করা মানে শেষ করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। ক্লিয়ার? টার্মিনেট মানে কারোর জব, কারোর চাকরি টার্মিনেট করে দেওয়া, কাজ থেকে তাকে টার্মিনেট করে দেওয়া, তাহলে কাজ শেষ করে দেওয়া তার। ক্লিয়ার? তাহলে টার্মিনেশন নাউন সমাপ্তি, সমাপ্তি, টার্মিনেশন মানে হচ্ছে সমাপ্তি। কনসোলেশন মানে কি? কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা, কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা, কনসোল করা বলি, সান্ত্বনা দেওয়া। কনভিকশন মানে কি? কনভিকশন মানে হচ্ছে বিশ্বাস বলতে পারি, এটা আমার কনভিকশন, এটা আমার বিশ্বাস। আবার কনভিকশন মানে কিন্তু বলতে পারি দোষারোপ করা, দোষারোপ করা। কনভিকশন মানে হচ্ছে দোষারোপ করা, দোষারোপ করা। ক্লিয়ার? কন্ডাকশন মানে কি? কন্ডাক্ট, এই টি পর্যন্ত, কন্ডাক্ট মানে পরিচালনা করা, আর কন্ডাকশন মানে হচ্ছে পরিচালনা, পরিচালনা। কন্ডাকশন মানে হচ্ছে পরিচালনা, কন্ডাক্ট পরিচালনা করা, কন্ডাকশন মানে পরিচালনা। কনক্লুশন মানে কি? কনক্লুশন মানে হচ্ছে সমাপ্তি। ক্লিয়ার? কনক্লুশন মানে কিন্তু সমাপ্তি। ওকে, তাহলে হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? টার্মিনেশন মানে কি? টার্মিনেশন মানে আমরা পেলাম সমাপ্তি, আর কনক্লুশন, কনক্লুশন মানেও কিন্তু আমরা পাচ্ছি কি? সমাপ্তি। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো তোমরা কিন্তু শুনলে। কনসোলেশন সান্ত্বনা, কনভিকশন বিশ্বাস বা দোষারোপ করা, কনভিক্ট বলি না, কনভিক্ট করা, ঠিক আছে। আর কন্ডাকশন মানে হচ্ছে পরিচালনা। নেক্সট কোয়েশ্চেন চলো, নেক্সট কোয়েশ্চেন বলছে 18 দাগে সিনোনিম কি বলছে? সিনোনিম 18 দাগ, ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল মানে কি? ক্ষতিকারক। ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক, ডেট্রিমেন্টাল ক্ষতিকারক। ক্লিয়ার? সঠিক উত্তর চলো ইন্টেলেকচুয়াল মানে কি? ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমান বা বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল মানে কি? বুদ্ধিমান বা বুদ্ধিজীবী বলি না, ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী। ওকে, হার্মফুল মানে কি? হার্মফুল মানে কিন্তু ক্ষতিকারক, ক্ষতিকারক। তাহলে সঠিক উত্তর বি পেয়ে গেলাম। ক্লিয়ার? ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকারক, বি হার্মফুল মানে ক্ষতিকারক, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী। ফ্রেন্ডলি মানে কি? ফ্রেন্ডলি মানে আমরা জানি অনুকূল বা বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ডলি ওয়েদার, অনুকূল আবহাওয়া। ক্লিয়ার? অনুকূল বা বন্ধুত্বপূর্ণ, যেটা আমরা বলতে পারি, সবাই জানি, বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। ক্লিয়ার? হ্যাঁ, পরেরটা কি বলছে? স্মার্ট মানে, স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান, স্মার্ট মানে চালাক বা বুদ্ধিমান কিন্তু আমরা বলতে পারি। তাহলে সঠিক উত্তর কি হলো? বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 18 19 দাগ, 19 দাগে সিনোনিমে বলছে হচ্ছে ডিসগ্রেস। ডিসগ্রেস মানে কি? অপমান বা অপবাদ, অপমান। ডিসগ্রেস মানে হচ্ছে অপমান। ওকে, ডিসঅনার মানেও কিন্তু অপমান, ডিসঅনার মানে অপমান, ডিসঅনার মানে কিন্তু অপমান। ওকে, ডিসগ্রেস মানে অপমান, ডিসঅনার মানে অপমান। ডিসকর্ড মানে কি? ডিসকর্ড মানে হচ্ছে একটা তর্ক বিতর্ক, গন্ডগোল, গন্ডগোল বলতে পারি। ডিসকর্ড মানে হচ্ছে একটা বিতর্ক, ডিসকর্ড মানে হচ্ছে অমিল বলতে পারি, অমিল বললে ভালো হবে, অমিল, যেখানে কিন্তু একটা গন্ডগোল তৈরি হয়েছে, একটা অমিল তৈরি হয়েছে, একটা ঝামেলা তৈরি হয়েছে, ডিসকর্ড। ডিসপিউট মানে হচ্ছে তর্ক বিতর্ক, ডিসপিউট মানে বিতর্ক। আর ডিসগাস্ট মানে কি? ডিসগাস্ট মানে হচ্ছে একটা, কি বলবো আমরা, ডিসগাস্টিং বলি না, একটা জঘন্য বিষয়, ঠিক আছে, এটা বিরক্তিকর বিষয়, ঠিক আছে। তাহলে ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্তি বলতে পারি, বিরক্তি। ওকে, বা জঘন্যতা। ক্লিয়ার? তাহলে ডিসঅনার মানে অপমান, ডিসগ্রেস মানেও কিন্তু অপমান, তাহলে দুটো অপমান, এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিসকর্ড মানে অমিল, ডিসপিউট মানে বিতর্ক, ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্তি বা জঘন্যতা বলতে কিন্তু আমরা পারি। নেক্সট কোয়েশ্চেনে যাবো। 20 দাগ কি বলছে দেখো, 20 দাগ বলছে জুভেনাইল। জুভেনাইল মানে কি? কিশোর বা তরুণ। জুভেনাইল মানে আমরা বলতে পারি কিশোরী বা তরুণ তরুণী। ক্লিয়ার? তরুণ তরুণীকে আমরা বলবো কিন্তু তরুণ তরুণী, তরুণ তরুণীকে বলবো জুভেনাইল, ঠিক আছে, বা কিশোর কিশোরী বলবো, কিশোর কিশোরীকে বলবো জুভেনাইল। ইনসেন মানে কি? ইনসেন মানে হচ্ছে উন্মাদ, ইনসেন মানে হচ্ছে উন্মাদ বা পাগল। ইউথফুল মানে কি? ইউথফুল মানেই হচ্ছে যুবক, তরুণ, ঠিক আছে, যুবক তরুণকে কিন্তু আমরা বলবো হচ্ছে ইউথফুল। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি, তরুণ তরুণী, জুভেনাইল, ইউথফুল কিন্তু যুবক। ওকে, ইনসেন মানে উন্মাদ। ম্যাচিওর মানে কি? ম্যাচিওর মানে হচ্ছে পরিণত, ম্যাচিওর মানে হচ্ছে পরিণত। ওয়াইজ মানে কি? ওয়াইজ মানে হচ্ছে পণ্ডিত। ক্লিয়ার? সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, বি ইজ দ্য কারেক্ট আনসার, জুভেনাইল ইজ ইকুয়াল টু উইথফুল। এবার চলো নেক্সট। আচ্ছা, হয়ে গেল। তাহলে সিনোনিমের কিন্তু আমাদের পর্ব শেষ। এবার যাবো হচ্ছে নেক্সট ইমপ্রুভমেন্ট। দেখো
ইমপ্রুভমেন্ট হাইলাইট করা আছে, একটা আন্ডারলাইন করা আছে, মানে ইমপ্রুভমেন্টের পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। হ্যাঁ 21 দাগ কি বলছে দেখো, 21 দাগ বলছে সামটাইমস। দেখো দুটো ওয়ার্ডের ডিফারেন্স তোমাদেরকে বলে দিই, একটা হচ্ছে সামটাইম, অনেকবার বলেছি তাও আর একবার বলে দিই, সামটাইম SOMETIME, সামটাইম মানে কি, সামটাইম মানে হচ্ছে কোনো এক সময়, কোনো এক সময়, যেমন উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটা পুরনো বন্ধুর সঙ্গে তোমার হঠাৎ দেখা হলো, অনেক দিন কথা হয় না, তুমি বললে কি বন্ধু চল কোনো একদিন বা কোনো এক সময় দেখা করি, তখন বলবো লেটস মিট সামটাইম, লেটস LET' মানে লেট আস মিট সামটাইম, এস দেবো না, তার মানে কোনো এক সময় দেখা করি চল, ঠিক আছে। আর সামটাইমের সঙ্গে যখন আমরা এস দেবো তখন কি হবে, সামটাইমসের মানে হবে সামটাইমস, SOMETIMES, সামটাইমসের মানে কি হবে, তখন মানে হবে হচ্ছে মাঝে মধ্যে, সামটাইমসের মানে হবে হচ্ছে মাঝে মধ্যে, সামটাইমসের মানে হবে মাঝে মধ্যে, ওকে, প্রায়শই যেটাকে বলি। এইটুকু ক্লিয়ার। এবার যাবো প্রশ্নে কি বলছে দেখো, বলছে সামটাইমস দ্য ফ্যামিলি লাইকিং টু প্লে এ গেম টুগেদার আফটারনুন, মানে বলতে চেয়েছে যে মাঝে মধ্যে ফ্যামিলিটা, মানে একটা পরিবার, ফ্যামিলি কিন্তু কালেকটিভ নাউন এবং সিঙ্গুলার প্লুরাল দুটো সেন্সেই হতে পারে, আমরা দেখবো কোন সেন্সে নিয়েছে এখানে। সামটাইমস মাঝে মধ্যে দ্য ফ্যামিলি পরিবারটা পছন্দ করে টু প্লে খেলতে, আর গেম একটা গেম টুগেদার একসঙ্গে আফটার ডিনারের সাথে, তাহলে এটা একটা অভ্যেস বলছে, একটা রেগুলার হ্যাবিট বলছে যে মাঝে মধ্যেই কিন্তু পরিবারটা কি করে পছন্দ করে একসঙ্গে কিন্তু খেলতে ডিনারের পরে, ঠিক আছে। তাহলে ফ্যামিলিটাকে যদি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার ধরি তাহলে কিন্তু পছন্দ করে মানে কি, করে, বলি, খাই, যাই বললে কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের কোন ফর্ম হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ক্লিয়ার। আর ফ্যামিলি যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে লাইক, তার সঙ্গে এস হওয়া উচিত, লাইকস, ক্লিয়ার। সামটাইমস দ্য ফ্যামিলি লাইকস পছন্দ করে, তাহলে শুধু ভার্বের আইএনজি কিন্তু একা ভার্ব হিসেবে বুঝতে পারে না, ওকে। সামটাইমস দ্য ফ্যামিলি লাইকস টু প্লে, পছন্দ করে খেলতে আ গেম টুগেদার আফটার ডিনার, কোথায় অপশানে আছে আমরা দেখবো, সামটাইমস দ্য ফ্যামিলি লাইকস, দেখো এ অপশান ইজ দ্য কারেক্ট অপশান, এ। সামটাইমস দ্য ফ্যামিলি লাইকের সঙ্গেও কিন্তু এস রয়েছে, লাইকস, ফ্যামিলি থার্ড পার্সন সিঙ্গুলার, তো সামটাইমস দ্য ফ্যামিলি লাইকস পছন্দ করে টু প্লে আ গেম টুগেদার আফটার ডিনার। বাদ বাকি অপশানগুলো কেন ভুল আছে আমরা দেখে নেব। বিদাগ কেন ভুল আছে, সামটাইম দ্য ফ্যামিলি লাইক, সামটাইম কেন হবে, সামটাইম মানে কোনো এক সময়, মিনিংয়ে হচ্ছে না, কোনো এক সময় ফ্যামিলি পছন্দ করে, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তারপরে ডিদাগ কি বলছে, সামটাইমস দ্য ফ্যামিলি আর লাইক, বলে তো কোনো আর লাইক হয় না, অ্যামিজারের পরে হয় ভার্বের থার্ড ফর্ম হবে, তা না হলে আইএনজি ফর্ম হবে, ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু হবে না, সামটাইমস আসা মানেই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কখনো কখনো সে আসে এখানে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা ভুল আছে, তাহলে কিন্তু ডি হবে না, আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, সামটাইমস দ্য ফ্যামিলি লাইকস। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন 22 দাগ কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন 22 দাগ বলছে যে, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন 22 দাগ কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন 22 দাগ বলছে হিজ ফাইন ভয়েস, তার সুন্দর শব্দ, হ্যাজ নেভার হার্ড ইন দিস হল এগেইন। দেখো মানে বলতে চেয়েছে তার সুন্দর গলাটা আর এই হলে আর কখনো শোনা যাবে না, ক্লিয়ার। এইটা আমরা কিন্তু অর্থটা যদি বোঝার চেষ্টা করি বুঝতে পারবো, তার শব্দটা আর কখনোই হলে শোনা যাবে না, তাহলে যাবে না, তাহলে কিন্তু ভবিষ্যৎকালে আমাদের কি আসে, শ্যাল বা উইল। এবার আমাকে বলো, ভয়েস কি একা নিজেকে শুনবে নাকি কারোর দ্বারা ভয়েসটা শোনা হবে, কারোর দ্বারা শোনা হবে, তাহলে বাক্যটা হবে কি, বাক্যটা হবে হচ্ছে প্যাসিভ হবে, বাক্যটা কি হবে, প্যাসিভ, PASSIVE। তাহলে ফিউচার টেন্সের প্যাসিভ কি করে হয়, শ্যাল উইলের পরে একটা বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, তাই তো। তাহলে কি হবে, হিজ ভয়েস, তার ফাইন ভয়েস, উইল দেবো, নেভারটা তো বলেছে কখনো শোনা যাবে না, তাহলে নেভার রাখবো, উইল নেভার, এবার বি দিয়ে হিয়ারের থার্ড ফর্ম হার্ড, ক্লিয়ার, উইল নেভার বি হার্ড, এটা হচ্ছে সঠিক উত্তর কোথায় আছে দেখো, উইল নেভার বি হার্ড, দেখো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান ডি, ঠিক আছে, অপশান ডি, উইল নেভার বি হার্ড, দেখো এখানে আছে উইল নেভার বি হার্ড, ওকে। এইবার ডি ইজ দ্য কারেক্ট আনসার পেয়ে গেলাম, হিজ ফাইন ভয়েস উইল নেভার বি হার্ড ইন দিস হল এগেইন, আর কখনো শোনা যাবে না। এইবার বিষয়টা যেটা আছে সেটা ভুল কোথায় আছে আমাদেরকে দেখতে হবে, যেটা আছে সেটা ভুল কেন আছে, দেখো ভালো করে বোঝো, বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ, দেখো যেটা আছে হিজ ফাইন ভয়েস হ্যাজ হার্ড, যদি আমি বলি, আচ্ছা মুছে দিই, হ্যাঁ এবার কি বলছে ধরো আমি একটা বাক্য লিখি যে আই হ্যাভ হার্ড, HEARD, মিনিংটা কি হচ্ছে দেখো, সাবজেক্ট আমি,
আই হ্যাভ হার্ড মানে আমি নিজে শুনেছি। হ্যাভ হ্যাজের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মিনিংগুলো কী হয়? শুনেছি, করেছি, বলেছি, খেয়েছি, তাই তো? তাহলে আই হ্যাভ হার্ড মানে আমি শুনেছি, কাজটা আমি নিজেই করছি, তার মানে বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। ক্লিয়ার? বাক্যটা অ্যাক্টিভ। এইবার আমাকে বলো, এখানে আই যেমন নিজে কাজ করছে, এখানে কি হিজ ফাইন ভয়েস যেটা অপশানে আছে, হ্যাজ, হিজ ফাইন ভয়েস একটা সিঙ্গুলার, তাহলে হ্যাজ দিয়েছি, হ্যাজ নেভার হার্ড মানে তার শব্দ কখনোই শোনেনি। তার শব্দ নিজেকে কী করে শুনবে? শব্দ তো কারোর দ্বারা শোনা হবে, তাহলে অ্যাক্টিভে রাখতে পারি না। এটা ঠিকও যদি আমরা করতে চাই, যেটা আছে হ্যাজ নেভার একটা বিন দিতে হবে। সেন্সটা তো ফিউচার টেন্স, কিন্তু যেটা আছে সেটাকে ঠিক করতে গেলে একটা বিন দিতে হতো। হিজ ফাইন ভয়েস হ্যাজ নেভার বিন হার্ড, আর কখনো শোনা যায়নি। হিজ ফাইন ভয়েস হ্যাজ নেভার বিন হার্ড, কখনো শোনা যায়নি ইন দিস হল, এই হলে এগেন। ক্লিয়ার? বিন দিলে কিন্তু আমরা সঠিক বলতে পারতাম। ক্লিয়ার? তো ফিউচার টেন্স বললে সব থেকে ভালো হবে মিনিংটা, আর এমনি পারফেক্টের প্যাসিভ করলেও কোনো ভুল হতো না, কিন্তু অপশানে কোনো জায়গায় নেই, আমরা কিন্তু ফিউচার টেন্সের প্যাসিভটা নেব। ওকে, 22-এর ডি উত্তর। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমাদের অ্যানালিসিস করতে হবে, যেটা আছে সেটা ভুল আছে এবং কেন ভুল আছে, কি করলে ঠিক হতে পারে, এইভাবেই কিন্তু আমাদের পড়াটা উচিত। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 23 দাগ। 23 দাগ বলছে যে হি ওয়েন্ট 23 দাগ বলছে যে হি ওয়েন্ট টু ফরেন ফর হায়ার এডুকেশান, সে ফরেনে গেছিলো হায়ার এডুকেশান মানে হচ্ছে উচ্চশিক্ষার জন্য। এবার ভালো করে বোঝো, আমরা বাক্যটাকে দুটো বলতে পারি, একটা হচ্ছে ফরেন কান্ট্রি বলতে পারি, ফরেন কান্ট্রি FOREIGN, শুধু ফরেন বললে হবে না, ফরেন তো অ্যাডজেক্টিভ, ফরেন মানে বিদেশি দেশে, ঠিক আছে, বৈদেশিক দেশে, ফরেন কান্ট্রি বলতে হবে COUNTRY। আর যদি শুধু কোনো কান্ট্রি না দিতে চায় তাহলে আমাদেরকে অ্যাব্রড ইউজ করতে হবে, বিদেশ বললে ABROAD। ক্লিয়ার? ফরেন দিলে ফরেনের সঙ্গে কান্ট্রি অ্যাড করতে হবে, শুধু ফরেন বললে হবে না। যদি এখানে বলতো যে হি ওয়েন্ট টু ফরেন কান্ট্রি, হি ওয়েন্ট টু এ ফরেন কান্ট্রি COUNTRY, তাহলে কিন্তু বাক্যটা সঠিক ছিল। হি ওয়েন্ট টু এ ফরেন কান্ট্রি ফর হায়ার এডুকেশন, সে গেছিলো একটা ফরেন কান্ট্রিতে ফর হায়ার এডুকেশন, কোনো ভুল ছিল না। তাহলে শুধু ফরেন দিলে কিন্তু হবে না। আর তাছাড়া আমি অ্যাব্রড বলতে পারি, হি ওয়েন্ট অ্যাব্রড, অ্যাব্রডের আগে কিন্তু কোনো প্রিপোজিশন হয় না, টু কিন্তু হবে না। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে যেটা আছে সেটা ভুল আছে, তাহলে কি হবে? অ্যাব্রড, সি ইজ দ্য কারেক্ট আনসার। হি ওয়েন্ট অ্যাব্রড, সে বাইরে গেছিলো ফর হায়ার এডুকেশন। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে আমরা শিখলাম কি অ্যাব্রডের আগে কিন্তু কোনো টু হবে না। আমি বাইরে যাব, আমি বিদেশে যাব, আই শ্যাল গো অ্যাব্রড। ক্লিয়ার? আই অ্যাম গোয়িং অ্যাব্রড, কোনো অ্যাব্রডের আগে টু বসবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো। হ্যাঁ, নেক্সট 24 দাগ কী বলছে দেখো, নেক্সট 24 দাগ কী বলছে আমরা দেখবো। 24 দাগ বলছে ডোন্ট লুজ সাইট অফ ইউর গোল, বলছে ডোন্ট লুজ সাইট অফ ইউর গোল মানে তোমার যে গোল, তোমার যে লক্ষ্য, তোমার যে উদ্দেশ্য, সেটা কিন্তু তোমার চোখের সামনে থেকে তুমি হারিয়ে ফেলো না। লেস্ট, তা না হলে, লেস্ট শব্দটা কিন্তু নেগেটিভ শব্দ, তা না হলে, নিগেটিভ, তা না হলে বা পাছে, নেগেটিভের মানে কি? তা না হলে, দেখো না আছে, তা না হলে, বা লেস্টের মানে কিন্তু পাছে। ক্লিয়ার? দুটো মিনিংই হতে পারে। তা না হলে কিন্তু তুমি ফেল করে যাবে। দেখো লেস্টের মিনিং যেহেতু নেগেটিভ, লেস্ট যেহেতু নেগেটিভ শব্দ, তাহলে লেস্টের সঙ্গে আর কোনো নট হবে না। আর নিয়ম কি আছে দেখো, লেস্ট বসালে সাবজেক্ট দিয়ে সাবজেক্টের পরে তোমাকে শুড বসাতেই হবে, নেগেটিভ হবে না, কিন্তু লেস্ট নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসানো, তাহলে বাক্যটা কী হবে? ডোন্ট লুজ সাইট অফ ইউর গোল, তোমার গোলটাকে, লক্ষ্যটাকে তুমি হারিয়ে ফেলো না। লেস্ট, তা না হলে, ইউ শুড ফেল, তুমি কিন্তু ফেল করে যাবে, বা ফেল করবে। তাহলে লেস্ট দিলে নিয়ম কি? সাবজেক্টের পরে শুড, আর কিন্তু লেস্ট দিলে কোনো নট হবে না। তাহলে দেখো অপশন কোথায় আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, লেস্ট ইউ শুড ফেল। ওকে, এবার চলো, যেমন আমরা বলি না হারি আপ, আমরা বলি না অন্যরকমভাবে, অন্য একটা বাক্যে আমরা বলি যে হারি আপ, তাড়াহুড়ো করো, তা না হলে কিন্তু তুমি ট্রেনটা মিস করে যাবে। হারি আপ, তাড়াহুড়ো করো। লেস্ট, তা না হলে, ইউ শুড, ইউ শুড, আচ্ছা, তা না হলে ইউ শুড, SHOULD, আচ্ছা, SHOULD, শুড। হারি আপ, লেস্ট ইউ শুড মিস দ্য বাস, BUS, যে তুমি তাড়াহুড়ো করো, তা না হলে কিন্তু তুমি বাসটা মিস করবে। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট 25 দাগ কী বলছে দেখো, আমরা 25 দাগ কী বলছে অবশ্যই দেখবো। 25 দাগ কী বলছে দেখো, 25 দাগ বলছে শি ওয়াজ সো টল টু রিচ দ্য টপ শেলফ, মানে বলতে চেয়েছে সে এতটাই লম্বা
যে আচ্ছা সে এতটাই না, মানে বলতে চেয়েছে এখানে যে সে যথেষ্ট লম্বা, টপ শেলফে একদম সব থেকে যে উঁচু তাক, সেই উঁচু তাকে পৌঁছানোর মতো যথেষ্ট লম্বা। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে সোর সঙ্গে আমাদের কি বসাই, সোর সঙ্গে আমরা কিন্তু দ্যাট বসাই, সোর সঙ্গে দ্যাট বসাই এবং দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে নতুন বাক্য শুরু হয়। যেমন ধর আমি বললাম হি ইজ সো উইক, WEAK, দেখো সো দিয়েছি, সোর সঙ্গে দ্যাট দেবো, সে এতটাই দুর্বল, দ্যাট যে, আবার সাবজেক্ট দেবো, সাবজেক্টকে হি, সে হয় এতটাই দুর্বল, হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, WALK। ক্লিয়ার? তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সোর সঙ্গে দ্যাট হবে, দ্যাটের পরে কি হবে, সাবজেক্ট দিয়ে নতুন বাক্য কিন্তু শুরু হবে। তাহলে এখানে সোর সঙ্গে দ্যাট হতে পারতো, দ্যাট নেই, তাহলে কিন্তু এখানে ভুল। ওকে, আর টু থাকলে টুর সঙ্গে আর একটা টু হয়, টু টল ফর হয় না, টুর সঙ্গে টু। আচ্ছা এখানে তো শুধু টু হবে না, প্রথমে হবে ডাবল টু, তারপরে হবে সিঙ্গেল টু, ঠিক আছে, পরেরটা সিঙ্গেল টু হবে, দুটো টু হবে না, টু। যেমন ধরো একটা বাক্য দিয়ে বলে দিই, এই বাক্যটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করি, এই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স করলে কি হতে পারে, এই যে সো দ্যাট, এই যে সো উইক, এই বাক্যটাকে আমরা কি করলাম, হি ইজ, এই সো তুলে দিয়ে TO করবো, হি ইজ টু উইক, পরের এই দ্যাট তুলে দিয়ে টিও করবো, টু দিয়ে আর কিছু লিখবো না, শুধু ভার্বটা দেবো, ওয়াক, WALK, ঠিক আছে, টুর সঙ্গে টু বসে, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, বা এই বাক্যটাকে আমরা বলতে পারি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, তাহলে আমরা কিন্তু দ্যাটও নিতে পারছি না, ভালো করে বুঝে থাকো, তাহলে কিন্তু আমাদের এ হচ্ছে না, নো ইমপ্রুভমেন্ট আমরা আপাতত বাদ দিচ্ছি, সোর সঙ্গে দ্যাট নেব না, তার কারণ কি, সোর সঙ্গে দ্যাট দিলে দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়, এখানে কোনো সাবজেক্ট নেই, দেখো টুর পরে কিন্তু ভার্ব রয়েছে, কোনো সাবজেক্ট নেই, তাহলে ডি কাটা, তাহলে আমরা সি কাটা, ডি দাগেরটা কি বলছে দেখো, টল ইনাফ, একদম তাই, শি ওয়াজ সো টল টু রিচ দ্য টপ, এটাকে যদি আমরা এরকম করে লিখি যে এই সো টলটাকে বাদ দিয়ে আমরা কি করব, যদি আমরা বলি যে হি ওয়াজ, সে ছিল টল ইনাফ, যথেষ্ট লম্বা, টু রিচ, পৌঁছানোর জন্যে দ্য টপ শেলফ, উঁচু তাকে, সব থেকে উঁচু টপে। ক্লিয়ার? একদম পারফেক্ট হচ্ছে, হি ওয়াজ টল ইনাফ, সে যথেষ্ট লম্বা ছিল, টু রিচ দ্য টপ শেলফ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে চলে গেলে হবে না, আর একটুখানি বুঝতে হবে। এই ইনাফ শব্দটা নিয়ে আমরা আর কিছু একটা জিনিস শিখবো, কিছুটা কিন্তু শিখতে হবে এনাফ শব্দটা নিয়ে। দেখো নাউনের আগে এনাফ বসে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। যেমন ধরো আমি বললাম আমার কাছে এনাফ মানে কি, যথেষ্ট। আমি যদি বলি আমার কাছে যথেষ্ট পয়সা আছে, আমি কি বলবো, আই হ্যাভ এনাফ, ENOUGH, আই হ্যাভ এনাফ মানি, MONEY। এবার আমি বললাম আমি যথেষ্ট বয়স্ক, আমি কি বলবো, আমি যথেষ্ট শক্তিশালী, আই অ্যাম স্ট্রং, STRONG, আই অ্যাম স্ট্রং এনাফ, ENOUGH। ভালো করে দেখো, এনাফের প্লেসমেন্ট দু জায়গায় হয়েছে, মানি, নাউনের আগে বসেছে এনাফ, আই হ্যাভ এনাফ মানি। আমি পরের বাক্যে বলছি কি, আমি যথেষ্ট শক্তিশালী, আই অ্যাম স্ট্রং। দেখো স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর মানি হচ্ছে কি নাউন। তাহলে নাউনের আগে বসে এনাফ, আর অ্যাডজেক্টিভের পরে বসেছে দেখো এনাফ। তাহলে আই অ্যাম স্ট্রং এনাফ, আমি শক্তিশালী, মানে যথেষ্ট শক্তিশালী। তাহলে বোঝা গেল। তাহলে এইখানটাতেও দেখো টল এনাফ, দেখো টল মানে কি ছিল, টল মানে ছিল লম্বা, অ্যাডজেক্টিভের পরে কিন্তু এনাফ বসেছে, আগে বসেনি। ক্লিয়ার? তাহলে বাক্যটা ভালো করে বুঝে নাও, শি ওয়াজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা ছিল, টু রিচ দ্য টপ শেলফ। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট 26 দাগ কি বলছে দেখো, 26 দাগ থেকে 25 দাগ হয়ে গেল আমাদের ইমপ্রুভমেন্ট। 26 দাগে আমাদের ন্যারেশন করতে হচ্ছে। ন্যারেশন কি বলছে দেখো, অস্মিতা অ্যাডভাইসড মি, অস্মিতা আমাকে অ্যাডভাইস দিয়েছিল টু গো অ্যান্ড সি আ ডাক্তার, যে যেতে বলেছিল, গিয়ে একটা ডাক্তারের সঙ্গে দেখা করতে বলেছিল। এটা আমাকে অস্মিতা কি করেছিল, অস্মিতা কিন্তু অ্যাডভাইস, উপদেশ দিয়েছিল। এইবার ভালো করে বোঝো, এটা কিন্তু মাঝখানে টু বসেছে, দ্যাট বসেনি, তার মানে কি, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি, আদেশ অনুরোধমূলক বাক্য। এবং আদেশ অনুরোধমূলক বাক্যের যেটা ডাইরেক্ট থাকে, এটা তো ইনডাইরেক্ট করা আছে, কিন্তু ইনডাইরেক্ট মানে ন্যারেশন করে দেওয়া আছে, তাহলে এটা ইনডাইরেক্ট। ডাইরেক্টে কি থাকবে, কমা দিয়ে, ডাইরেক্টে কমার মধ্যে ভার্ব দিয়ে শুরু হবে। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো চেঞ্জ করতে হয় না, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে আমাদের টেন্সের কোনো চেঞ্জ করতে হবে না, ভার্বের চেঞ্জ করতে হবে না, শুধু ইনভার্টেড কমা দিয়ে দেবো। ক্লিয়ার? অস্মিতা সেইড টু মি, অস্মিতা এই অ্যাডভাইস তুলে দিয়ে সেইড টু মি, কমা দিয়ে কোটের মধ্যে, যে কি বলেছিল, গো অ্যান্ড সি এ ডক্টর। দেখো কোথায় আছে অপশান, দেখো অপশান আমরা পরপর দেখবো, একদম ইজি। শুড নট ইউ গো অ্যান্ড সি এ ডক্টর, কোয়েশ্চেন মার্ক, এটা কোয়েশ্চেন মার্ক হবে না, প্রশ্নবোধক বাক্য নয়। ইউ শুড গো
ইউ শুড গো অ্যান্ড সি এ ডক্টর, সেই অস্মিতা ভার্ব দিয়ে শুরু হবে, এটা ভার্ব দিয়ে শুরু হয়নি, ইম্পারেটিভ বাক্য ভার্ব দিয়ে শুরু হয়। অস্মিতা আস্কড মি, আবার দেখো উইল দিয়ে শুরু হয়েছে, প্রশ্নবোধক বাক্য ভুল। ক্লিয়ার? ডি দাগেরটা দেখো, অস্মিতা সেই টোল্ড মি, অস্মিতা আমাকে বলেছিল, গো দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, গো অ্যান্ড সি আ ডাক্তার। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সমস্যা হলে মিলিয়ে দেখো, অস্মিতা টোল্ড মি আমাকে উপদেশ দিয়েছিল, অ্যাডভাইস মি করলাম, এই ভার্ব দিয়ে শুরু হয়েছিল গো, মাঝখানে টু দিয়ে দিচ্ছি, টু তারপরে যা আছে লিখে দিচ্ছি, ভার্বের কোনো চেঞ্জ হয় না, টু গো অ্যান্ড সি আ ডক্টর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 27 দাগ কি বলছে দেখো, 27 দাগ বলছে জন সেইড টু মি, জন আমাকে বলেছিল, ওয়্যার হ্যাভ ইউ বিন লাস্ট নাইট। এটা কিন্তু ডাইরেক্ট করে দিয়েছে, ইনডাইরেক্ট করতে হবে, চেঞ্জ করতে হবে। ন্যারেশনে দুটো ব্যক্তি থাকে, ফার্স্ট ব্যক্তি জন, সেকেন্ড ব্যক্তি মি, তাই তো? এবার এই কোডের মধ্যে কোনো অংশে যদি ইউ বা ইয়োর থাকে তাহলে কাকে বলবে, প্রথম ব্যক্তি না দ্বিতীয় ব্যক্তি? দ্বিতীয় ব্যক্তিকে। কোডের মধ্যে কোনো অংশে যদি ইউ বা ইয়োর থাকে তাহলে বোঝাবে দ্বিতীয় ব্যক্তিকে, তাহলে ইউ মানে কিন্তু এখানে মি। ওকে, এবার চলো আর কি চেঞ্জ হচ্ছে, হ্যাভ থাকলে হ্যাড হয়, লাস্ট ওয়ার্ড থাকলে দ্য প্রিভিয়াস হয়। ক্লিয়ার? অপশান দেখো, অপশান দেখবো আমরা, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, তার মানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, ভার্ব দিয়ে শুরু হলে ইফ বসতো। প্রথম অপশান থেকে শুরু করবো। প্রথম অপশানে কি বলছে দেখো, জন আস্কড মি, জন আমাকে জিজ্ঞেস করেছিল, হোয়ারের পরে হ্যাড দিয়েছে, আগে সাবজেক্ট হবে, মাঝখানে যেটা বসাবো তারপরে সাবজেক্ট হবে, কারণ ন্যারেশনে বাক্য প্রশ্নবোধক রাখলে চলবে না। ভয়েস চেঞ্জে যদি বাক্য প্রশ্নবোধক হয় আমাদেরকে প্রশ্নবোধকই রাখতে হবে, কিন্তু ন্যারেশনে কিন্তু প্রশ্নবোধক রাখলে হবে না, অ্যাসার্টিভ করতে হবে। ক্লিয়ার? তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড মাঝখানে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে বসালাম, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, ভুল এক দাগ। জন আস্কড মি, জন আমাকে জিজ্ঞেস করেছিল, হোয়ার মাঝখানে বসিয়েছি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে, ইউটা দ্বিতীয় ব্যক্তি মি ছিল, আই করেছি, একদম পারফেক্ট। তারপরে হ্যাভ থাকলে হ্যাড হবে, হ্যাভ করেছে ভুল। পরের কোয়েশ্চেনে চলো, জন আস্কড মি, জন আমাকে বলেছিল, হোয়ার আই অ্যাম হবে না, হ্যাড হবে, হ্যাভ থাকলে হ্যাড। ডি দাগের অপশানে চলো, জন আস্কড মি, জন আমাকে জিজ্ঞেস করেছিল, হোয়ার ইউ ছিল, ইউটা দ্বিতীয় ব্যক্তি এখানে মি, তাহলে আই করলাম, হ্যাভটা হ্যাড করলাম, বিন। এবার দ্য প্রিভিয়াস দেখো, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হবে, দেখো এখানে প্রিভিয়াস করেছে, দ্য প্রিভিয়াস নাইট। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলো, 28 দাগ কি বলছে দেখো, 28 দাগ বলছে দ্য কনভিক্ট সেইড, কনভিক্ট মানে হচ্ছে অভিযুক্ত বা আসামি, সেইড বলেছিল, লেট মি স্পিক, আমাকে বলতে দেয়া হোক, ফ্রিলি স্বাধীনভাবে, প্লিজ একটা অনুরোধ করছে, তাহলে লেট দিয়ে যে বাক্যগুলো হয় সেটা দু রকমের হয়, একটা হচ্ছে সাজেশান, আমি বলেছিলাম সাজেশান, SUGGESTION, কোনো সাজেশান পরামর্শ দেওয়া, বা কোনো প্রপোজাল, এই দুটো মিলে এক রকমের বাক্য হয়। ঠিক আছে, লেট দিয়ে যদি সাজেশান বা প্রপোজাল দেয় তখন আমরা কি করব, মাঝখানে দ্যাট বসিয়ে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে সাবজেক্টের পরে একটা শুড বসাতে হয়, SHOULD, শুড। ক্লিয়ার? ওকে, আর সেইড টুর জায়গায় কি করি, সাজেস্টেড টু বা প্রপোজ টু করতে হয়। তাহলে লেট দিয়ে দু রকমের ন্যারেশন হয়, এক রকম ন্যারেশনের মধ্যে আমরা কি পাচ্ছি, একরকম ন্যারেশনের মধ্যে যদি কোনো প্রস্তাব দেওয়া বোঝায়, সাজেশন বা প্রপোজাল, তাহলে আমরা সেইড টুটা তুলে দিয়ে কি করব, সাজেস্টেড, SUGGESTED, সাজেস্টেড টু বা প্রপোজ টু, PROPOSED, প্রপোজ টু। ক্লিয়ার? তারপরে মাঝখানে দ্যাট বসিয়ে, নিয়মটা কি, সাজেস্টেড বা প্রপোজডের ক্ষেত্রে সাবজেক্টের পরে দ্যাট বসিয়ে সাবজেক্টের পরে শুড বসাতে হবে, এই হচ্ছে নিয়ম। আর লেট দিয়ে আর এক রকমের হয়, সেটা হচ্ছে অনুরোধমূলক বাক্য, অনুরোধ। দেখো এখানে অনুরোধ করছে, লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দাও, লেট মি স্পিক, আমাকে কথা বলতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও, এগুলো কি অনুরোধ করছে। তাহলে অনুরোধমূলক বাক্যকে কিভাবে করব, আমরা টু দিয়েও করতে পারি, মাঝখানে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু দিয়ে, আবার দ্যাট দিয়েও করতে পারি। টু দিয়ে করলে একদম সিম্পল, টু দিয়ে করলে লেট মানে কি, লেটের মানে কিন্তু লেট ভার্ব, লেট আর অ্যালাউ সেম, লেট মানে অনুমতি দেওয়া, অ্যালাউ মানেও কিন্তু অনুমতি দেওয়া। ক্লিয়ার? তাহলে টু দিয়ে লেট যুক্ত বাক্যকে যদি আমরা টু দিয়ে করি, টুর পরে লেট দিয়ে যা আছে বসিয়ে দেবো, শুধু প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই বাক্যটাকে টু দিয়ে করলে কি হবে দেখো, টু দিয়ে আর দ্যাট দিয়ে দুরকমভাবে করা যেতে পারে, সেক্ষেত্রে কি হবে আমরা কিন্তু একটু দেখে নেবো কি বলছে দেখো। যদি টু দিয়ে করি কি হবে, দ্য কনভিক্ট অ্যাকচুয়ালি কি রিকোয়েস্ট করেছে, তাহলে সেইটাকে রিকোয়েস্টেড করব, দ্য কনভিক্ট রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড, মাঝখানে টু দিলাম, টু দিলে কি হবে, টু দিয়ে টুর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, তাহলে টু লেট, মি মানে আমাকে, তাহলে মি মানে আমাকে মানে কি, প্রথম ব্যক্তি বলছে কনভিক্ট, যদি একটা ছেলে ধরি তাহলে আমাকে, তাহলে তাকে ইংলিশ কিন্তু হিম,
টু লেট হিম স্পিক ফ্রিলি, প্লিজটা হবে না, প্লিজের জন্য আমরা কিন্তু রিকোয়েস্টেড বসিয়েছি। ক্লিয়ার? দ্য কনভিক্ট রিকোয়েস্টেড টু লেট হিম স্পিক ফ্রিলি, এটা হচ্ছে টু দিয়ে করার নিয়ম একদম ইজিলি। আর যদি দ্যাট দিয়ে করি সেক্ষেত্রে কী হবে, দ্যাট দিয়ে করলে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাবো, দ্যাটের পরে এবার মিটাকে আর অবজেক্ট করলে হবে না, সাবজেক্ট করতে হবে, কারণ দ্যাট বসালে কনজাংশন বসাচ্ছি মানে নতুন বাক্য শুরু হবে। তাহলে দ্যাটের পরে কী হবে, কী ছিল মি, দ্যাটের পরে কী ছিল মি, একবার সুন্দর করে মুছে দিয়ে দেখবো কি বলছে। লেটের পরে এই যে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কী বসালাম, দ্যাট বসালাম, দ্যাটের পরে কি অন্যরকম দুরকম নিয়মে করছি। মিটাকে কোন ব্যক্তি, কনভিক্ট, তাহলে হি করলাম, একটা ছেলে হি। এইবার দ্যাট দিয়ে করলে লেটযুক্ত অনুরোধমূলক বাক্য, হির পরে একটা নিয়ম হচ্ছে মাইট বি অ্যালাউড করতে হবে, মাইট বি অ্যালাউড, ALLOWED, মাইট বি অ্যালাউড টু দিয়ে যা আছে লিখে দেবো, হি মাইট বি অ্যালাউড টু, তারপরে ভার্ব থেকে স্পিক ফ্রিলি, প্লিজটা তুলে দেবো। ওকে, কারণ প্লিজের জন্য রিকোয়েস্টেড করেছি। ওকে, এবার চলো তাহলে অপশান দেখি, অপশানটা কী বলছে, অপশান দেখলে পুরো ক্লিয়ার কিন্তু আমাদের হয়ে যাবে। কি বলছে দেখো, দ্য কনভিক্ট সেইড, অপশান দেখো, প্রথম অপশান থেকে দেখো, দ্য কনভিক্ট সাজেস্টেড হবে না, এটা কোনো সাজেস্টেড নয়, প্লিজ পরামর্শ, রিকোয়েস্ট অনুরোধ করছে, এক দাগ ভুল। বি দাগ কী বলছে, দ্য কনভিক্ট রিকোয়েস্টেড, আচ্ছা দ্যাট দিলাম, তাহলে দ্যাট দিয়ে করলে অনুরোধমূলক বাক্য, লেট দিয়ে অনুরোধমূলক বাক্য, যদি দ্যাট দিয়ে করি হির পরে মাস্ট বি নয় মাইট বি, ভুল। দ্য কনভিক্ট রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি, সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য কনভিক্ট রিকোয়েস্টেড অনুরোধ করেছিল দ্যাট, যে দেখো মিটাকে মি মানে কি আমাকে দাও, তার মানে কনভিক্টকে দাও, তার মানে একটা ছেলে, তাহলে হি মাইট বি অ্যালাউড টু দিয়ে বলেছিলাম ভার্ব দিয়ে পুরো লিখে দেবো, টু স্পিক ফ্রিলি, প্লিজটা লিখবো না কারণ প্লিজের জন্য রিকোয়েস্ট হয়েছে। ক্লিয়ার? ডি দাগেরটা কেন হচ্ছে না দেখবো, ডি দাগেরটা কি বলছে দেখো, দ্য কনভিক্ট প্রপোজড, এটা প্রপোজড মূলক নয়, প্রস্তাব নয়। ক্লিয়ার গেল? ওকে, এবার যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে, বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 29 দাগ কী বলছে আমরা কিন্তু দেখব, ন্যারেশন করছি আমরা। তো রাহুল সেইস, রাহুল বলে, ভালো করে বোঝো, ন্যারেশানে কিন্তু যদি বাইরে সেইস থাকে, দেখো ন্যারেশানে দুটো অংশ, একটা আমরা বলি ইনভার্টেড কমার মধ্যের অংশকে আমরা বলি হচ্ছে কি ভিতরের অংশ। আমি বলেছিলাম সহজে মনে রাখার জন্য আমরা রিপোর্টেড স্পিচ টিচ বলবো না, আমরা বলবো ভিতরের অংশ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটাকে বলবো হচ্ছে বাইরের অংশ। ক্লিয়ার? সহজে মনে রাখার জন্য বাইরের অংশ বলবো, তাহলে ভিতরের অংশে। তাহলে দেখো ন্যারেশানে কিছু কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম কি টেন্সের কোনো চেঞ্জ হয় না, টেন্সের চেঞ্জ, তার মধ্যে একরকম নিয়ম ছিল কি, বাইরে যদি সেইস থাকে, বাইরে যদি সেইস থাকে, SAYS সেইস থাকে, আর কি থাকে, শ্যাল থাকে, উইল থাকে। ক্লিয়ার? আর কি বলেছিলাম, বাইরে যদি মে থাকে, ক্লিয়ার, হ্যাভ হ্যাজ থাকে, এই রকম হ্যাভ হ্যাজ থাকে, তাহলে কি হবে, ভেতরে ভার্বের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বসবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কিন্তু ইনডাইরেক্ট করে দিয়েছে বাক্যটা, দ্যাট বসিয়েছে মানে কি ইনডাইরেক্ট করা আছে, রাহুল সেইস, কিন্তু বাইরে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু সেইস রয়েছে, তাহলে কিন্তু ভেতরে টেন্সের কোনো চেঞ্জ হবে না, টেন্সের চেঞ্জও করেও নি। রাহুল সেইস দ্যাট আজহার লাভস ক্রিকেট, তাহলে যেমন আছে তেমনটাই বসে গেছে, আমাদের ডাইরেক্টেও কিন্তু তাই হবে। রাহুল সেইসের পরে কমা দিয়ে দ্যাট তুলে দিয়ে কমা ইনভার্টেড কমা দিয়ে কী রাখবো, আজহার লাভস ক্রিকেট। বোঝা গেল? একদম সিম্পল, কোনো সমস্যা নেই। তাহলে 29 দাগে অপশান দেখো, অপশান কী বলছে, তাহলে কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট, ন্যারেশনে কিন্তু টেন্সের চেঞ্জ হয় না। ঠিক আছে? এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইউনিভার্সাল ট্রুথ হলে যদি, আচ্ছা ন্যারেশনে কোন কোন ক্ষেত্রে টেন্সের চেঞ্জ হয় না বলে একটা নিয়ম এইটা বললাম, যেটা বললাম বাইরে সেইস থাকলে, শ্যাল উইল থাকলে, হ্যাভ হ্যাজ থাকলে, এই নিয়মটা 1 নম্বর নিয়ম, এই ক্ষেত্রে টেন্সের চেঞ্জ হয় না। আর একটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যের অংশ যদি ইউনিভার্সাল ট্রুথ বলে, ইউনিভার্সাল ট্রুথ যদি বলে তাহলে টেন্সের চেঞ্জ হবে না। যদি রেগুলার হ্যাবিট বলে, রেগুলার হ্যাবিট যে কাজটা তুমি প্রতিদিন করো বা কেউ করে, রেগুলার হ্যাবিট বললেও কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হবে না ভেতরে। আর হচ্ছে শুড যদি থাকে, শুড যদি ভেতরের অংশে কোথাও, ভেতরের অংশে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে অংশে শুড থাকে, উড থাকে, কুড থাকে, হ্যাড থাকে, মাস্ট থাকে, ঠিক আছে, মাইট থাকে, তাহলেও কিন্তু কোনো চেঞ্জ হবে না ভার্বের। বোঝা গেল? তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এই 4 ক্ষেত্রে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না ন্যারেশানে। এবার আমরা চলে যাব প্রশ্নে কিন্তু আমরা আনসারগুলো দেখব। আনসার কি বলেছে দেখো, আনসার বললাম কি একদম সিম্পল হবে, কোনো চেঞ্জ হবে না, শুধু কমা ইনভার্টেড কমা বসিয়ে দিলে হয়ে যাবে। আজ আর সেইড রয়েছে, সেইড হবে না, বললাম সেইস ছিল, এখানেও সেইড বি দাগে হবে না।
সি দাগটা দেখো, বলছে রাহুল সেইস আজহার লাভড, এখানে লাভড করেছে, চেঞ্জ হবে না, লাভস লাভস যেমন তেমন হবে, রাহুল সেইস আজহার লাভস ক্রিকেট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন চলো 30 দাগ। তাহলে আমাদের লাস্ট ন্যারেশনের কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। দেখে নেবো কি বলছে, বি কেয়ারফুল। দেখো বি দিয়ে শুরু হচ্ছে মানে কি, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, বুঝতে পারছো? ভার্ব দিয়ে শুরু মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু মানে ইম্পারেটিভ, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। মাঝখানে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু দিতে হবে, টু দিয়ে রেখে দিতে হবে, টু বি কেয়ারফুল। ক্লিয়ার? একদম সিম্পল। তাহলে কি বলছে দেখো, দেখে নাও, এটা কিন্তু ডাইরেক্টে করা আছে, ইনভার্টেড কমা আছে মানে ডাইরেক্টে। বি কেয়ারফুল, সাবধান হও। দ্য স্টেপস আর ভেরি স্লিপারি, স্টেপসগুলো, সিঁড়িগুলো কিন্তু খুবই পিচ্ছিল, তাই বলছে আই ওয়ার্নড হিম। তাহলে আমি তাকে ওয়ার্ন করেছিলাম, তাহলে একদম সিম্পল, আই ওয়ার্নড হিম, টু দেবো একটা, টু বি কেয়ারফুল। এবার এই যে কমা, এই যে সেমিকোলন রয়েছে, সেমিকোলনের জায়গায় একটা অ্যাস যুক্ত করে দেবো, অ্যাস বা বিকজ। আই ওয়ার্নড হিম, আমি তাকে ওয়ার্ন করেছিলাম, টু বি কেয়ারফুল বিকজ, কারণ বা অ্যাজ, যেহেতু দ্য স্টেপস আর, এই অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, স্টেপস একের বেশি প্লুরাল, তাহলে আরটাকে কি করবো, ওয়্যার করে দেবো, কারণ ন্যারেশনে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে অ্যাজ দ্য স্টেপস ওয়্যার ভেরি স্লিপারি। চলো কোয়েশ্চেনের আনসার দেখবো আমরা। আনসার কি বলেছে দেখো, আই ওয়ান্ট হিম টু বি কেয়ারফুল অ্যাজ, যেহেতু দেখো মাঝখানে অ্যাজ, এই সেমিকোলনের জায়গায় অ্যাজ যেহেতু দ্য স্টেপস ওয়্যার, একদম তাই, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার ভেরি স্লিপারি। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, মাঝখানে টু দিয়েছে, টু বি কেয়ারফুল, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝখানে টু হয় ন্যারেশনে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আর কি পরের অপশনগুলো কেন ভুল দেখবো। আই ওয়ান্ট হিম টু বি কেয়ারফুল অ্যাজ দ্য স্টেপস আর, এই আর চেঞ্জ করেনি, আমি যার থাকলে ওয়াজ ওয়্যার, কাটা। সিধা কি বলছে, আই ওয়ান্ট হিম টু বি কেয়ারফুল অ্যান্ড হবে না, যেহেতু অ্যান্ড মানে এবং হয়, আমি তাকে বলেছিলাম সতর্ক হতে, এবং স্টেপস ওয়্যার হয় না, যেহেতু দিতে হবে। আই টোল্ড হিম টু বি কেয়ারফুল অ্যান্ড মাঝখানে হবে না। নেক্সট চলো অপশান দেখবো আমরা। তাহলে আমাদের ন্যারেশন কিন্তু হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ইডিয়ামের দিকে। ইডিয়ামে কি বলছে আমরা কিন্তু দেখব। ডগ ইন এ ম্যাঙ্গার, ডগ ইন আ ম্যাঙ্গার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইডিয়াম। ভালো করে সুন্দর করে স্টোরি বলছি, স্টোরিটা মাথায় রাখবে। ম্যাঙ্গার মানে কি, ম্যাঙ্গার মানে হচ্ছে নাদা। আমরা দেখো গরু নাদায় খায় না, বা কোনো প্রাণীকে আমরা বড় একটা পাত্রের মধ্যে খাবার দিয়ে দিলে সেই পাত্রটাকে আমরা নাদা বলি, ম্যাঙ্গার। ঠিক আছে, দেখো গোল মতো এইরকম একটা জিনিস যার মধ্যে আমরা খাবার দিই, পশুকে খাবার দিই। ক্লিয়ার? এটাকে নাদা বলি। তাহলে বলছে ডগ ইন দ্য ম্যাঙ্গার, একটা কুকুর এই নাদার মধ্যে ঢুকে গেছে। এইবার মনে করো বিষয়টা হচ্ছে কি, কোনো এক জায়গায় অনুষ্ঠান হয়েছিল, এবং সেই অনুষ্ঠানের কোনো খাবার এক জায়গায় রেখে দেওয়া হচ্ছে একটি নাদার মধ্যে, এবং আশেপাশে এরিয়াতে অনেক কুকুর ছিল, এবং সেই কুকুরগুলো কি করলো, ঝমাঝম দল বেঁধে চলে এসছে সেই জায়গায় নাদার কাছে। ক্লিয়ার? সব কুকুরগুলো কিন্তু নাদার কাছে চলে এসছে। দেখো কুকুরগুলো নাদার কাছে চলে এসছে। এইবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এই কুকুরদের মধ্যে কিন্তু একজন কুকুর থাকবে মোড়ল। সে বলবে এই সব পেছনে থাকবি, আগে আমি উঠবো, নাদার মধ্যে উঠবো, আমি খাবো, আমার খাওয়া হবে, তারপরে তোরা আসবি। তার মানে কি, তাহলে যে কুকুরটা নাদার মধ্যে ঢুকলো সে কিন্তু সেলফিশ, স্বার্থপর। সবাই মিলেমিশে খাওয়া উচিত ছিল, ও কিন্তু খায়নি, তাহলে ও হচ্ছে স্বার্থপর। তাই বলছে ডগ ইন দ্য ম্যাঙ্গার, তার মানে হচ্ছে কি সেলফিশ, স্বার্থপর। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে ডগ ইন দ্য ম্যাঙ্গার ইজ ইকুয়াল টু সেলফিশ, বা সেলফ সেন্টার্ড বলতে পারি, সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক। 32 কি বলছে দেখো, 32 ভোট উইথ ওয়ান্স ফিট, ভেরি ইম্পর্ট্যান্ট এই কনটেক্সটে, কারণ এখন ইলেকশনের সময়। তাহলে বলছে কেউ ভোট দিচ্ছে, কাউকে তোমার ভোট দিতে ইচ্ছে করছে না, কিন্তু কেউ তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট দেওয়াচ্ছে। তুমি তাকে কি বললে, আমি ভোট দেবো কিন্তু হাত দিয়ে দেবো না, আমি পা দিয়ে দেবো। বলছে ভাই হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা তো নেতা, আমরা নির্লজ্জ, তুই ভোট দেওয়া নিয়ে কথা, হাত দিয়ে দিস পা দিয়ে দিস, ভোটটা তুই আমাকেই দে, নাহলে কিন্তু গুলি। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে কি, ও পা দিয়ে দিচ্ছে, তার মানে কি, পা দিয়ে দিচ্ছে মানে কিন্তু এই নেতাকে সে কিন্তু অ্যাপ্রুভ করছে না, মেনে নিচ্ছে না, ডিসঅ্যাপ্রুভাল দিচ্ছে। পা দিয়ে ভোট করছে, ভোট উইথ ওয়ান্স ফিট, কারণ পা দিয়ে ভোট দিচ্ছে, তার মানে সে কিন্তু অনুমোদন করছে না, এই সরকারকে সে মেনে নিচ্ছে না, এই সরকারকে সে অ্যাপ্রুভ করছে না, ডিসঅ্যাপ্রুভাল দিচ্ছে। তাহলে ভোট উইথ ওয়ান্স ফিট, তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। শো ওয়ান্স ডিসঅ্যাপ্রুভাল, কারণ অ্যাপ্রুভাল না দেওয়া, ডিসঅ্যাপ্রুভাল কিন্তু দেখানো। ওকে, অনুমোদন যাকে বলি। এবার চলো নেক্সট কোয়েশ্চেন যাবো। 32-33 দাগ, গল্পটা কিন্তু মাথায় রাখতে হবে সুন্দর করে। ভেক্সড কোয়েশ্চেন আমি এই কনটেক্সটে এক্সাম্পল দেবো, স্টোরি বলবো তোমাদেরকে, সুন্দর করে মনে রাখবে। ভেক্স মানে কি, VEX, ভেক্স মানে হচ্ছে বিতর্ক, বিরক্ত করা। ভেক্স মানে হচ্ছে কি, বিরক্ত করা।
আর ভেক্সড কোয়েশ্চেন মানে যে কোয়েশ্চেনটা মানুষকে বিরক্ত করছে, একটা বিতর্ক সৃষ্টি করছে, একটা তর্কের সৃষ্টি করছে। মনে করো কয়েকজন লোক যারা কিনা আর কি বলবো, মানে খুবই অন্ধভক্ত পলিটিক্সের, তার নিজস্ব দলের প্রতি নিজস্ব একটা দল যাকে সে সাপোর্ট করে, সেই দলের প্রতি সে অন্ধভক্ত, কোনো ভুল ত্রুটি কিন্তু সে দেখে না নিজের দলের। এইবার এক জায়গায় একটা বিতর্ক হচ্ছে, ডিবেট হচ্ছে 4-5 জনের মধ্যে, যে কোন দল কিন্তু সামনের ইলেকশন 2024, এই 2024-এর ইলেকশনে কে জিতবে, লাল জিতবে, গেরুয়া জিতবে, সবুজ জিতবে, নাকি অন্যান্য রঙগুলো জিতবে, অন্যান্য কালার জিতবে। তারা নিজেদের মধ্যে এই যে প্রশ্নটা করলাম কোন দল জিতবে, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে একটা কন্ট্রোভার্সি, একটা তর্ক বিতর্ক তৈরি কিন্তু হয়ে গেছে, একটা তর্ক বিতর্ক বিবাদ কিন্তু লেগে গেছে। তাহলে ভেক্সড কোয়েশ্চেন একটা প্রশ্ন, যে প্রশ্নটা মানুষের মধ্যে তর্ক সৃষ্টি করে, বিতর্ক সৃষ্টি করে, বিরক্ত করে, তাকে বলি কন্ট্রোভার্সিয়াল মানে কি, বিতর্কিত। ক্লিয়ার? তাহলে ভেক্সড কোয়েশ্চেন বিতর্কিত প্রশ্ন। ক্লিয়ার? তাহলে বিতর্কিত, ভেক্সড কোয়েশ্চেন মানে বিতর্কিত। নেক্সট 34 দাগ কি বলছে দেখো, ক্লিন হ্যান্ডস। কোনো এক জায়গায় একটা কি হয়েছে, মার্ডার হয়েছে, মার্ডার, MURDER, মার্ডার, এবং সেই মার্ডারের হত্যার অভিযোগে একজনকে ধরা হয়েছে, একজনকে কিন্তু হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে, অ্যারেস্ট করেছে। এবার ইনভেস্টিগেশন চালানোর পর পুলিশ দেখলো যে এই ব্যক্তির কোনো হাত নেই, আর একজন এর সঙ্গে পরিচিত আর একজন ব্যক্তি আছে, সে কিন্তু মার্ডারটা করেছে, এ করেনি। এর হাতটা কি, এর হাতে কোনো খুন লেগে নেই, এই ব্যক্তির হাতে কোনো রক্ত লেগে নেই, এই ব্যক্তিটা কিন্তু হাত পরিষ্কার, ক্লিন, এই ব্যক্তির হাত ক্লিন হ্যান্ড। করেছে তো তার বন্ধু অন্য আর একজন। ক্লিয়ার? করেছে তার বন্ধু অন্য আর একজন ব্যক্তি। তাহলে যাকে ধরেছে তার হাত ক্লিন, তার মানে কি, সে হচ্ছে ইনোসেন্ট, নির্দোষ। সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ক্লিন হ্যান্ডস মানে হচ্ছে কি ইনোসেন্ট। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, 35 কি বলছে, আমাদের লাস্ট ইডিয়ামের কোয়েশ্চেন। হ্যাঁ, লাস্ট ইডিয়ামের কোয়েশ্চেন আমাদের কি বলছে আমরা কিন্তু দেখবো একদম। হ্যাঁ, বলছে টু কাট টু চেজ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে, অপশানগুলো পরে দেখছি। টু কাট টু চেজকে বলছে দেখো, কাট মানে কাটা, মানে কেটে ফেলা, চেজ মানে কি একটা ধাওয়া করছে। মনে করো সকাল থেকে একটা পরিবারের একজন মেম্বার, মানে মনে করো ভাই বোন, তো ভাই কি করেছে, বোনের পিছনে ছুটছে, একজন ভাই তার কি করছে, কোনো একটা বিষয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে, সকালবেলা থেকে ছুটাছুটি করছে, মারামারি করে বেড়াচ্ছে, ধরছে, নানান রকমের গন্ডগোল করছে। এবার বাড়ির যে মোড়ল দাদু, সে বলছে এই এদিকে আয়, দেখে কি প্রবলেম আছে, কাট তোদের এই যে চেস মানে কি, ধাওয়া করা, তাড়া করা, এই ধাওয়া করা তাড়া করা বিষয়টা এবার বাদ দে, এবার আমার কাছে তোরা দুজনে আয়, এসে এটাকে কাটো, ধাওয়া কাটো, কি প্রবলেমটা বলো, একদম মেন পয়েন্টটা আমার কাছে আসো, কাম টু দ্য পয়েন্ট, মেন পয়েন্টে আসো, কী নিয়ে ঝগড়া করছিস, কী নিয়ে তোদের মধ্যে প্রবলেম হচ্ছে, কী নিয়ে লড়াই করছিস। তাই বলছে যে কাট টু দ্য চেজ, মানে এই যে চেস করা, ধাওয়া করা, এটাকে কেটে ফেলো, তার মানে কাম টু দ্য পয়েন্টে আসো। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু কাম টু দ্য পয়েন্ট। ওকে, তাহলে টু কাট টু দ্য চেস, তার মানে কাম টু দ্য পয়েন্টে আসা, মেন বিষয়ে আসা। নেক্সট হলো 36 দাগ। এবার আমরা কি যাব, এবার যাব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, এবার যাব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি হ্যাজ নো রেকমেন্ডেশনস, তার কাছে কোনো রেকমেন্ডেশনস নেই, কোনো সুপারিশ নেই। রেকমেন্ডেশনের মানে হচ্ছে সুপারিশ, ঠিক আছে। কেউ একজন সুপারিশ করলে কারোর কাজ হয়ে যায় না, সেই রকম সুপারিশ। বলছে হি হ্যাজ, তার কাছে নেই, নো কোনো রেকমেন্ডেশন, সুপারিশ, হি উইল ড্যাশ গেট দ্য জব, মানে তা সত্ত্বেও সে কিন্তু পাবে জবটা। তার কাছে কোনো সুপারিশ নেই, তা সত্ত্বেও সে জবটা পাবে। অপশন দেখবো। হাউএভার মানে কি, হাউএভারের মানে হচ্ছে তা সত্ত্বেও, হাউএভারের মানে হচ্ছে তা সত্ত্বেও। হোয়াটসোএভার মানে যাই হোক না কেন, হোয়াটসোএভারের মানে হচ্ছে যাই হোক না কেন, যাই হোক না কেন। ক্লিয়ার? ভ্যারাজ মানে হচ্ছে যেখানে, ভ্যারাজ মানে হচ্ছে কি, ভ্যারাজ মানে হচ্ছে যেখানে, আর হোয়াট এভার মানে হচ্ছে যাই হোক, হোয়াট এভার মানে হচ্ছে যাই হোক। ক্লিয়ার? তাহলে কোনটা খাটছে আমাদের, এ ইজ দ্য কারেক্ট আনসার। হি হ্যাজ নো রেকমেন্ডেশনস, হি উইল হাউএভার, সে তা সত্ত্বেও গেট দ্য জবটা পাবে। তাহলে হাউএভার মানে হচ্ছে তা সত্ত্বেও। ক্লিয়ার? এবার চলো নেক্সট।
ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু 37 দাগ কি বলছে দেখো, 37 দাগ আমাদেরকে বলছে যে আই হ্যাভ বিন ড্যাশ দিস প্রবলেম সিন্স নুন। দেখো সিন্স থাকলে, সিন্স বা ফর দিয়ে যদি সময় মেনশন থাকে, সিন্স বা ফর দিয়ে যদি একটা দীর্ঘ সময় মেনশন থাকে, দীর্ঘ সময়, তাহলে এদের আগের বাক্যটা কি হবে, পারফেক্ট হবে। পারফেক্ট, সেটা শুধু পারফেক্ট হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে কি বলছে, সকাল থেকে সে কিন্তু হি হ্যাভ বিন, দেখো হ্যাভাজের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি দিলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হি হ্যাভ বিন তাহলে ওয়ার্কিং হবে, হি হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস প্রবলেম, এই প্রবলেম নিয়ে সে কিন্তু কাজ করে যাচ্ছে। মানে কি, তার মানে হচ্ছে একটা সমাধান সে বের করার চেষ্টা করছে, কোনো একটা বিষয়ে কিন্তু সে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। ওয়ার্ক অন মানে কি, ওয়ার্ক অন মানে হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করছে, এই প্রবলেমটাকে, কোনো বিষয়কে ট্রাই টু ইমপ্রুভ, ওয়ার্ক অন। আচ্ছা, ওয়ার্ক অন মানে কি, তাহলে ফর বা সিন্স দিয়ে কিন্তু দীর্ঘ সময় মেনশন থাকলে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এবার আমাদের একটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে ওয়ার্ক অন। ওয়ার্ক অন মানে কি, ট্রাই টু ইমপ্রুভ মানে ঠিক করার চেষ্টা করা, ট্রাই টু ইমপ্রুভ, ইমপ্রুভ, ট্রাই টু ইমপ্রুভ মানে ঠিক করার চেষ্টা করা। তাহলে কি বলছে দেখো, আমরা বুঝে গেছি সিন্স বা ফর দেখে যে এই বাক্যটা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে হ্যাভাজের পরে বিন দেখেছি মানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো ওয়ার্কিং ইনটু হবে না ওয়ার্কিং অন হবে। আরও অপশান আছে দেখো, ওয়ার্কিং ফর আছে, উইথ আফটার তো বাদ দাও, ক্লিয়ার। তো এখানে বিষয়টা কোনো একটা প্রবলেমের ওপরে সে কাজ করছে, মানে প্রবলেমটাকে ঠিক করার চেষ্টা করছে, ইমপ্রুভ করার চেষ্টা করছে। তাহলে ওয়ার্ক অন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, বি ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি চেষ্টা করছি ঠিক করার জন্য দিস প্রবলেম, এই বিষয়টা, সিন্স নুন দুপুর থেকে, ক্লিয়ার। মানে এই প্রবলেমের ওপরে আমি কাজ করে যাচ্ছি। ওয়ার্ক অন ইজ দ্য কারেক্ট ভার্ব বা কারেক্ট ফ্রেজাল ভার্ব। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রবলেম সিন্স নুন। নেক্সট কোয়েশ্চেন চলো, নেক্সট 38 কি বলছে দেখো। হ্যাঁ 38 কি বলছে আমরা কিন্তু দেখবো। বলছে নো ড্যাশ দ্যান 50 বয়েজ, বলছে 15 মানে 15 জন বালকের কম নয়, ফেইল্ড ইন দ্য ক্লাস অফ 40 মানে 40 জনের একটা ক্লাস ছিল, 40 জন বালকের একটা ক্লাস ছিল, সেই 40 জনের মধ্যে 15 জনের কম কিন্তু ফেল করেনি, ঠিক আছে, 15 জনের কম। এবার দেখো বালক কি গোনা যায়, বালক গোনা যায়, তাহলে গোনা গেলে আমরা যখন কিছু বলবো, কিছু, তখন কি বলবো, যে নাউনগুলো গোনা যায়, কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল নাউনের আগে কিছু বললে আমরা কি দেবো, ফিউ, ঠিক আছে। আর আনকাউন্টেবল হলে আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল নাউনের আগে কিছু বললে কি দেবো, লিটল, LITTLE, লিটল, ক্লিয়ার। তাহলে এখানে কি বলেছে, এখানে কিন্তু লিটল হবে না, লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসে, লেসও আনকাউন্টেবল নাউনের আগে বসে, লিটলের কম্পারেটিভ ডিগ্রি লেস, লিটল পজিটিভ, তার কম্পারেটিভ ডিগ্রি লেস, আর ফিউ হচ্ছে পজিটিভ, ফিউ হচ্ছে পজিটিভ, ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি ফিউয়ার। তাহলে এখানে আমাদের পজিটিভ ডিগ্রি হবে না কম্পারেটিভ ডিগ্রি হবে, দেন আছে, দেন থাকা মানেই আমরা বুঝতে পারি কম্পারেটিভ ডিগ্রি হবে। আমরা কি বলি, স্ট্রঙ্গার দ্যান, কোল্ডার দ্যান, তাই তো, দেন বলি স্ট্রং আর, ER থাকা মানে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে কি দেন বসবে, তাই তো। তাহলে দেন আছে মানে কম্পারেটিভ ডিগ্রি বসবে, তাহলে ফিউ হবে না ফিউয়ার হবে, যেহেতু কাউন্টেবল নাউন কিছু বললে আমাদের ফিউ হবে, কিন্তু যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্মটা হবে ফিউ এর ফিউয়ার, যে নো ফিউয়ার দ্যান 15 বয়েজ, 15 জন বালকের থেকে কম নয়, ফেইল ইন এ ক্লাস অফ 40, 40 জনের ক্লাসে 15 জন ফেল করেছিল। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে চলো। 39 কি বলছে দেখো, 39 আমাদের বলতে চেয়েছে, 39 কি বলছে দেখো, বলছে পীযূষ প্লেইস ভলিবল, পীযূষ খেলে, ভার্বের ফার্স্ট ফর্ম V1, তাহলে খেলে, পীযূষ খেলে ভলিবল ড্যাশ অ্যান এক্সপিরিয়েন্সড পার্সন, মানে বলতে চেয়েছে পীযূষ ভলিবল খেলে একজন এক্সপিরিয়েন্সড পার্সন, একজন অভিজ্ঞ ব্যক্তির মতো। তাহলে মতো হিসেবে বললে আমরা কি ব্যবহার করি, অ্যাজ, অ্যাজ, অ্যাজ মানে মতো, ঠিক আছে। অ্যাজ দো মানে কি, অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ মানেও কিন্তু যেন, ঠিক আছে। অ্যাজ দো মানে যেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, আর অ্যাজ অফ মানে হচ্ছে, অ্যাজ অফ মানে হচ্ছে হিসেবে, সব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ এক একটা, হিসেবে, ক্লিয়ার। তাহলে অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ মানে যেন, আর অ্যাজ অফ মানে হিসেবে, আর অ্যাজ মানে হচ্ছে কি, অ্যাজ মানে মতো, 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 অ্যাজ মানে মতো বা মতন, যাই বলি। তাহলে পীযূষ প্লেস ভলিবল একজন অভিজ্ঞ মানুষের মতো, যেন টেন হবে না, একজন অভিজ্ঞ মানুষের, অ্যান এক্সপিরিয়েন্সড পার্সন, একজন অভিজ্ঞ মানুষের মতো, তাহলে অ্যাজ ইজ দ্য কারেক্ট আনসার। পীযূষ প্লেস ভলিবল অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড পার্সন। নেক্সট কোয়েশ্চেন, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 39-এর 40 কি বলছে দেখো, 40 বলছে যে
স্কেয়ারসলি হ্যাড, তাহলে স্কেয়ারসলি হ্যাড, স্কেয়ারসলি মানে কি যেই না, স্কেয়ারসলি মানে হচ্ছে যেই না, যেই না হ্যাড রমেশ গন, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তাহলে স্কেয়ারসলি হ্যাড রমেশ গন দ্যাট, যেই না রমেশ সেখানে গেছিল, হি মেড হিজ ফাদার, হি মেড হিজ ফাদার, আচ্ছা এটা মেড হবে না, এটা মেড হবে, মেড, MET, মেড মানে মেক মানে তো তৈরি করা, ঠিক আছে, এখানে মেক মানে তৈরি করা, এখানে মেক হবে না মেড, মানে বলতে চাইছে যেই না রমেশ সেখানে গেছিল সে কিন্তু মেড করেছিল মিট, মিট মানে কি, মিট মানে হচ্ছে দেখা করা, MWT, আর মিটের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম মেট, মেট, তাহলে সে দেখা করেছিল, এটা কিন্তু সেকেন্ড ফর্ম তার বাবার সঙ্গে। এইবার বিষয়টা হচ্ছে দেখো স্কেয়ারসলি, এখানে স্কেয়ারসলি আছে, স্কেয়ারসলি হার্ডলি, HARDLY, স্কেয়ারসলি হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে, প্রথম বাক্যের শেষে, দ্বিতীয় বাক্যের শুরুতে আমাদের কি বসবে, ওয়েন বসবে, এটা হচ্ছে নিয়ম। আর নো সুনার দিয়ে বাক্য শুরু হলে, নো সুনার দিয়ে যদি বাক্য শুরু হয়, নো সুনার, তাহলে বাক্যের মাঝখানে কি হবে, দ্যান বসবে, দ্যান, THAN, মিনিং কিন্তু সেম, নো সুনার হার্ডলি স্কেয়ারসলি, মিনিং সেম, এবং নো সুনার হার্ডলি স্কেয়ারসলি এটা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আমরা জানি কি আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এটা হচ্ছে নিয়ম। আর একটা নিয়ম কি, স্কেয়ারসলি আর হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে ওয়েন বসবে, আর নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দ্যান বসবে, দ্যান, ক্লিয়ার। তাহলে এখানে হোয়েন হবে, স্কেয়ারসলি আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। মিনিংটা আরেকবার দেখে নাও, স্কেয়ারসলি হ্যাড রমেশ গন দেয়ার, যেই না রমেশ সেখানে গেছিল, ওয়েন তখন হি মেট হিজ ফাদার, সে তার বাবার সঙ্গে দেখা করেছিল, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে আমরা কিন্তু যাব। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। এবার যাবো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ কি বলছে আমরা কিন্তু দেখবো। 41 ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ কি বলছে দেখো, বলছে দ্য ফ্লুট ইজ বিং প্লেড বাই শঙ্কর, শঙ্কর, দেখো বাই আছে, প্রথম কথা বাই আছে, বাই দেখে কিন্তু আমরা প্যাসিভ বুঝবো না, আমরা বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে প্যাসিভ, তাহলে বি ভার্বের পরে দেখো বিং রয়েছে, আবার মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, মানে প্যাসিভ, প্যাসিভটাকে অ্যাক্টিভে আনতে হবে, একদম ইজি ব্যাপার। তাহলে সেম উল্টে যাবে, বায়ের পরে যেটা আছে সেটা প্রথমে আসবে, শঙ্কর প্রথমে আসবে, বিং কিন্তু উঠে যাবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভের জন্য বিং এসেছিল, এবং বিংটা কেন এসেছিল, বিং ভার্বের সঙ্গে ING থাকলে বিং আসে, ক্লিয়ার। তাহলে শঙ্কর আগে আসবে, শঙ্কর একজন, তাহলে ইজ হবে, শঙ্কর ইজ, বিং উঠে গিয়ে প্লের সঙ্গে ING হবে, প্লেইং দ্য ফ্লুট, কোথায় আছে অপশন দেখো, শঙ্কর ইজ হবে, কিন্তু এখানে ইজ ছিল, ওয়াজ হবে না। প্রথম অপশন দেখো কি বলেছে, শঙ্কর ওয়াজ হবে না, ইজ হবে, ভুল, শঙ্কর ইজ প্লেইং দ্য ফ্লুট, বি ইজ দ্য কারেক্ট আনসার। শঙ্কর এই একজন বলে ইজ বসালাম, বিং তুলে দিয়ে প্লের সঙ্গে ING প্লেইং, আর দ্য ফ্লুট ছিল লাস্টে, দ্য ফ্লুট বসিয়ে দিয়েছি, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, শঙ্কর ইজ প্লেইং ফ্লুট। বাদ বাকি অপশন কেন ভুল দেখো, সিদাকে শঙ্কর হ্যাজ বিন রেখেছে, হ্যাজ বিন কোথা থেকে আসলো, ভুল, শঙ্কর শুধু প্লেইং হয় না, শুধু প্লেইং ভার্ব হয় না, ক্লিয়ার, তাহলে ভুল, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো, 42 দাগ কি বলছে দেখো, 42 দাগ বলছে যে হু ব্রোক দিস বিউটিফুল গ্লাস, কে ভেঙেছিল এই সুন্দর গ্লাসটা, তাই তো, এটা অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ করতে হবে, ব্রোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের কি আসে, এক্সট্রা ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার আসে, ক্লিয়ার। এবার গ্লাস হচ্ছে তোমার অবজেক্ট, কে ভেঙেছিল, দিস বিউটিফুল গ্লাস পুরোটাই, তাহলে হু থাকলে বাই হুম, এবার অবজেক্ট হচ্ছে দিস বিউটিফুল গ্লাস একটা, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হেল্পিং ভার্ব কি ওয়াজ ওয়্যার আসবে, একটা গ্লাস তাহলে ওয়াজ, বাই হুম ওয়াজ, তারপরে অবজেক্ট দিস গ্লাস ব্রোকেন, কোথায় আছে দেখো, এক দাগের অপশান দেখো, এক দাগের অপশান কি বলছে, বাই হুমের পরে হ্যাজ কেন আসবে, আসবে না। বি দাগ দেখো বাই হুমের পরে ইজ কেন আসবে, ভার্বের সেকেন্ড ফর্ম ছিল ওয়াজ আসবে। সি দাগ দেখো বাই হুম ওয়াজ দিস বিউটিফুল গ্লাস, এই যে অবজেক্ট, ঠিক আছে, প্রশ্ন দেখো প্রশ্নবোধক ফর্মে আছে বলে আমাকে কিন্তু ভার্বটা আগে আনতে হচ্ছে, কারণ বলেছিলাম ভয়েস চেঞ্জটা প্রশ্নবোধকে থাকলে অ্যাক্টিভটা প্যাসিভেও কিন্তু প্রশ্নবোধকে রাখতে হবে, যে যেমনটা ন্যারেশনে নয়, ন্যারেশনে ডাইরেক্ট প্রশ্নবোধক থাকলেও ইনডাইরেক্টে কিন্তু অ্যাসার্টিভ ফুল স্টপ আনতে হবে। তাহলে বাই হুম সেকেন্ড ফর্ম ছিল বলে ভার্বের, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল বলে ওয়াজ, তারপরে অবজেক্ট একটা দিস বিউটিফুল গ্লাস, সেই কারণে কিন্তু ওয়াজ, বিউটিফুল গ্লাস অনেকগুলো থাকলে এখানে কিন্তু ওয়্যার করতাম, মেন ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি দাগ ভুল কোথায় আছে, বাই হুম হ্যাড কোথা থেকে আসলো, হ্যাড হবে না, ওকে, তাহলে ডি দাগ ভুল, সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোয়েশ্চেন চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখবো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো,
হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে হি ডাজ নট পে টিপস এভার, হি ডাজ নট পে টিপস এভার, এভার, ঠিক আছে। দেখো এ নট আর এভার এটাকে কিন্তু আমরা নেভার বলতে পারি, নেভার, নট আর এভার, এটা মাথায় রাখবে। নট আর এভারটাকে আমরা, নট এভারটাকে নেভারও কিন্তু বলতে পারি, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাক্টিভা কি বলছে দেখো, বলছে হি ডাজ নট পে টিপস, হি ডাজ নট পে টিপস, ডু ডাজ ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আসবে, অ্যাম, ইজ বা আর। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে টিপস, ঠিক আছে। হি ডাজ নট পে, সে পে করে না, কি করে না, টিপস, টিপস কিন্তু আমাদের অবজেক্ট, কি পে করে না, টিপস পে করে না। টিপস একের বেশি, তাহলে কি করব, আর করব। অ্যামিজারে যে কোনো একটা আসবে, ডু ডাজ থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে প্যাসিভ অ্যামিজার, অপশনে চলে কিন্তু আবার যাও, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পেইং জব হবে না, পেইং জব নয়, টিপস, টিপস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। দেখো এমনি পেয়ে যাবে, কোনো কিছু করতে হবে না। সি দাগে টিপিং রয়েছে, টিপিং হয় না, হি তো অবজেক্ট নয়, ডি কাটা, বি দাগেরটাই কারেক্ট আনসার হবে, ঠিক আছে, শর্ট এলিমিনেশনে। বি দাগটা কেন হচ্ছে ভালো করে দেখো, টিপস অবজেক্ট একের বেশি আর, তাহলে টিপস আর নেভার, এই বাক্যটা নেগেটিভ ছিল, নট ছিল, তাহলে বললাম কি নট আর এভার থাকলে আমরা নেভার করতে পারি, ক্লিয়ার? দেখো নেভার, টিপস আর নেভার, মেন ভার পে, পে থার্ড ফর্ম করলাম কি পেইড, পে পেইড পেইড, তাহলে টিপস আর নেভার পেইড বাই, হি ছিল বাই হিম, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে নট আর এভার থাকলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় কিন্তু নেভার করতে পারি, করতে পারি, কোনো ভুল নেই, মিনিং সেম। তাহলে টিপস অ্যামিজারের আর একের বেশি, নট এভারটা নেভার, মেন ভার্বের থার্ড ফর্ম পেইড বাই হিম। নেক্সট কোয়েশ্চেন, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 44 কে বলছে দেখো, 44 বলছে ডু ক্রোস লাইক টু ইট গ্রেইন, বলছে দেখো আবার ডু আছে, প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ প্রশ্নবোধক ফর্মেই থাকবে, মানে ভার্ব দিয়ে শুরু হবে। ডু আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে আমাদের কি দিয়ে শুরু হবে, অ্যাম, ইজ বা আর দিয়ে শুরু হবে, সেটা অবজেক্ট দেখে। অবজেক্ট ঠিক আছে, দেখো বলছে দ্য ক্রোজ লাইক, কাকেরা ডু ক্রোজ লাইক, বলছে কাকেরা কি পছন্দ করে, ভার্ব হচ্ছে লাইক, লাইককে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, কি পছন্দ করে, গ্রেইন খাওয়াটা, কিন্তু টু দিয়ে গোলমাল করে দিয়েছে, টু, তাহলে কি খাওয়াটা পছন্দ করে, টু ইট গ্রেইন, টু ইট গ্রেইন শস্য খাওয়াটা, কাক কি পছন্দ করে তাই জিজ্ঞেস করেছে, তাহলে অবজেক্ট হচ্ছে টু ইট গ্রেইন। এবার টু ইট ইনফিনিটিভ, তো এই ইনফিনিটিভকে আমরা অবজেক্ট করতে পারবো না, ইনফিনিটিভকে আমরা অবজেক্ট করতে গেলে টু ইটকে ইটিং করে দাও, টু ইটকে আমরা কি করব, ইটিং গ্রেইন, টু ইট গ্রেইনটাকে আমরা ইটিং গ্রেইন করতে পারি, ইটিং গ্রেইন, GRAIN, ক্লিয়ার? টু ইট গ্রেইন এটাকে আমরা করতে পারবো না অবজেক্ট, টু ইট গ্রেইনকে ইটিং গ্রেইন করে দেবো, ওকে? তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো অপশন দেখি, ইজ লাইকিং অফ গ্রেইন হবে না, ইজ ইটিং গ্রেইন বলতে পারি, ইজ ইটিং, ইটিং গ্রেইন কি, ইটিং গ্রেইন বিষয়টা কিন্তু একটাই বিষয়, শস্য খাওয়া একটা, তাহলে কিন্তু ইজ হবে। ডু ছিল মানে ভার্বের ফার্স্ট ফর্ম, অ্যামিজারের যে কোনো একটা ইজ হবে। সি দাগে দেখো আর রয়েছে, বাদ দিয়ে দাও। এবার বি দাগ দেখি, তাহলে এ দাগও কিন্তু হলো না, লাইকিং। বি দাগ কি বলছে, ইজ ইটিং গ্রেইন, বলেছিলাম যে টু ইট গ্রেইন আর ইটিং গ্রেইন সেম জিনিস, তাহলে ইজ ইটিং গ্রেইন, মেন ভার্বের থার্ড ফর্ম লাইক, লাইকড, বাই থাকলে বাই দিয়ে কে ছিল সাবজেক্ট, কে ছিল ক্রোস, তাহলে ক্রোসটা বাইয়ের পরে দিয়ে দেবো, একদম পারফেক্ট। ইজ ইটিং গ্রেইন লাইকড বাই ক্রোস, লাইকের থার্ড ফর্ম লাইক। ডি দাগেরটা কেন হচ্ছে না আমরা দেখে নেবো, আর লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ভুল করলে হবে না, কিন্তু দেখে নেবে যে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। ডি দাগ কি বলছে, ইজ গ্রেইন ইটেন হবে না, ইজ ইটিং গ্রেইন, ভুল করেছে, ভুল, ওকে? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ইজ ইটিং গ্রেইন লাইক বাই ক্রোস, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো, লাস্ট ভয়েস চেঞ্জের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। এবার যাবো আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম, নতুন টপিক, পার্টস অফ স্পিচ, ঠিক আছে? কি বলছে দেখো, লাস্ট 45 কি বলছে, 45 তো হ্যাঁ 45 কি বলছে দেখো, আই ওয়াজ রেকমেন্ডেড, দেখো বি ভার্বের পরে অ্যামিজার ওয়াজ ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানেই কিন্তু প্যাসিভ। আই ওয়াজ রেকমেন্ডেড অ্যানাদার ডক্টর, কার দ্বারা, বাই আমি সামবডি ধরতে পারি, বাই সামবডি, সামবডি কারোর দ্বারা, তা আই ওয়াজ রেকমেন্ডেড আমাকে সুপারিশ করা হয়েছিল, অ্যানাদার ডক্টর আর একটা ডাক্তার, বাই সামবডি কোনো একজনের দ্বারা, ক্লিয়ার? তাহলে কেউ একজন করেছিল, তাহলে এটা প্রথমে আসবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করব আমরা। দেখো ওয়াজ ওয়্যার কেন এসছে, V2 ছিল, প্যাসিভ অ্যাক্টিভে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়্যার আসে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে ওয়াজ ওয়্যারকে বাদ দিয়ে দিয়ে মেন ভার্বের সেকেন্ড ফর্ম করে দেবো, তাহলে রেকমেন্ডেড ইডি আছে মানে এটাই সেকেন্ড ফর্ম হবে, ঠিক আছে? তাহলে সামবডি, দেখো সব জায়গায় সামবডি ইউজ করছে, তাহলে কী হবে, সামবডি ওয়াজ ওয়্যার তুলে দিয়ে রেকমেন্ডেড, আইটা এখানে আই ছিল, আইটা কি হবে, আইটা মি হবে, সামবডি রেকমেন্ডেড মি অ্যানাদার ডক্টর, একদম সিম্পল ভয়েস চেঞ্জ। কোথায় আছে আমরা দেখে নেবো, দেখো অপশন বলছে সামবডি রেকমেন্ডেড অ্যানাদার ডক্টর, মিটাকে উড়িয়ে দিয়েছে, নেই মি রাখতেই হবে, সামবডি রেকমেন্ডেড, এই দেখো মি
টুটা এখানে কোনো হবে না। টু কেন আসবে, প্রিপোজিশন আসবে না। সামবাডি রেকমেন্ডেড মি অ্যানাদার ডক্টর, ক্লিয়ার, ভুল, টুটার জন্য কিন্তু ভুল হয়ে গেল। সামবাডি রেকমেন্ডেড মি অ্যানাদার ডক্টর, সি ইজ দ্য কারেক্ট আনসার, কোনো টু লাগবে না এখানে। সামবাডি ওয়াজ ওয়্যার তুলে দিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম, রেকমেন্ডেড আইটা মি হলো মি, রেকমেন্ডেড মি আমাকে রেকমেন্ড করেছিল, অ্যানাদার ডাক্তার অন্য একটা ডাক্তার, ক্লিয়ার। ডি দাগেরটা কেন ভুল হচ্ছে, সামবাডি রেকমেন্ডস কেন হবে, ভার্বের ফার্স্ট ফর্ম না সেকেন্ড ফর্ম হবে, ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 46, তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচ, ওকে। তো পার্টস অফ স্পিচ কি বলছে দেখো, পার্টস অফ স্পিচ বলছে হচ্ছে এভরিবডি হেটস হিম, এভরিবডি কি হেটস হিম, সবাই ঘৃণা করে তাকে, ফর ইজ রিপালসিভ লুকস, তার যে রিপালসিভ মানে বিভৎস, তার যে বিভৎস একটা বিচ্ছিরি বা বাজে দেখতে, একটা ভয়ঙ্কর দেখতে তার মুখ, সেই বিভৎস লুকের জন্য কিন্তু তাকে সবাই কি করে, ভয় পায় না, ঘৃণা করে। এভরিবডি হেটস হিম, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস রয়েছে, এভরিবডি হেটস হিম, তাকে ঘৃণা করে ফর ইজ রিপালসিভ লুক। দেখো এবার এখানে বুঝতে হবে রিপালসিভটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি অন্য কিছু, ক্লিয়ার। এবার বিষয়টা হচ্ছে দেখো আমাকে বুঝতে হবে রিপালসিভ ওয়ার্ডটা কার আগে আছে, লুকসের আগে। লুকস মানে কি, একটা চেহারা, লুকস মানে হচ্ছে চেহারা বা দেখার কথা বলছে, তাহলে লুকস কিন্তু নাউন, লুকস হচ্ছে নাউন, তাহলে চেহারাটা কেমন, চেহারাটা বিভৎস চেহারা, তাহলে নাউনকে যে ডিফাইন করে, নাউনের সম্পর্কে যে বলে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ, TIVE, অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। তাহলে লুকস হচ্ছে নাউন, চেহারা, নাউনকে ডিফাইন করছে কে, চেহারাটা কেমন, রিপালসিভ, বিভৎস, বিচ্ছিরি চেহারা, ক্লিয়ার। তাহলে অ্যাডজেক্টিভ, নাউনকে ডিফাইন করলে অ্যাডজেক্টিভ বলবো, ওকে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 47 কি বলছে দেখো, 47 বলছে যে জন এসেছিল লেটার, অনেক দেরি করে, দেন পিটারের থেকে কিন্তু দেরি করে এসেছিল কে, জন। এইবার ভালো করে বোঝো ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে কেম মানে কি, কেম মানে এসেছিল, মানে কাম মানে আসা, তাহলে কেম মানে এসেছিল, তাহলে জন এসেছিল, কখন এসেছিল, দেরি করে, তাহলে কখন এসেছিল, দেরি করে, তাহলে এই দেরি করে শব্দটা কাকে ডিফাইন করছে, ভার্বকে, আসা কাজটা দেরি করে হয়েছিল, তাহলে আসা কাজকে, ভার্বকে, VERB, ভার্বকে যে ডিফাইন করে, ভার্বের সম্পর্কে যে বলে কাজটা কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, তাহলে ভার্বকে ডিফাইন করলে আমরা তাকে কি বলবো, অ্যাডভার্ব, VERB, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে জন কেম লেটার, জল এসেছিল দেরি করে, লেটার, তাহলে কখন এসেছিল দেরি করে, তাহলে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, জায়গা বললে অ্যাডভার্ব অফ প্লেস, আর কিভাবে বললে তখন কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার, ক্লিয়ার, অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে এখানে কিন্তু অ্যাডভার্ব হবে, সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার, লেটার কিন্তু অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের বেসিক যে তিনটে আমাদের অ্যাডভার্ব আছে সেটা আমি বুঝিয়ে দিয়ে একটু এক্সাম্পল দিই। মনে করো আমি বললাম আই গো দেয়ার, আমি সেখানে যাই, ভালো করে বোঝো, আই গো দেয়ার, এটা একটা আই গো দেয়ার, ঠিক আছে। এবার বললাম যে আই গো দেয়ার, আমি সেখানে যাই, অ্যাট নুন, দুপুরে, ক্লিয়ার। এবার আর পরের বাক্যটা বললাম আই গো দেয়ার, বললাম যে স্লোলি, SLOWLY, হ্যাঁ, ওকে। ভালো করে তিনটা বাক্য ফলো করো, দেখো সব প্রত্যেকটা বাক্যের ভার্ব কি, প্রত্যেকটা বাক্যের ভার্ব হচ্ছে গো, আমি যাই, আমি জামা কাজটা কোথায় করি, দেয়ার, সেখানে, তাহলে একটা জায়গা, অ্যাডভার্ব, কাজটা কোথায় হচ্ছে, দেয়ার, তাহলে দেয়ার শব্দটা গো ভার্বকে ডিফাইন করছে, তাহলে কিন্তু অ্যাডভার্ব, এটাকে বলি অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বোঝালে কাজটা কোথায় হয়েছিল, জায়গা বললে অ্যাডভার্ব অফ প্লেস, ক্লিয়ার। পরের বাক্যে চলে আসো, আই গো দেয়ার, দেয়ার তো পেয়ে গেলাম, আই গো দেয়ার অ্যাট নুন, তাহলে জামা কাজটা আমি কখন করি, দুপুরে, অ্যাট নুন, তাহলে অ্যাট নুন এটা কিন্তু অ্যাডভার্ব, অবশ্যই অ্যাডভার্ব, ভার্বকে ডিফাইন করছে, ভার্বটা কখন করা হয়, দুপুরে, তাহলে অ্যাট নুন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সময় বলছে, অ্যাডভার্ব অফ টাইম। এবার আবার চলে পরের বাক্যে, আই গো দেয়ার তো পেয়ে গেছি আমরা, অ্যাডভার্ব অফ প্লেস দেয়ার, আই গো দেয়ার স্লোলি, কেমন ভাবে, জামা কাজটা কেমন ভাবে করি, স্লোলি, ধীরে ধীরে, তাহলে কেমন ভাবে কাজ করি, স্লোলি, তাহলে এটাকে বলি ম্যানার, কি ধরনে কিভাবে কাজ করি, ম্যানার, MANNER, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, বোঝা গেল। তাহলে এই তিনটা কিন্তু বেসিক আমাদের অ্যাডভার্ব। এবার চলো নেক্সট, তাহলে লেটার কিন্তু অ্যাডভার্ব। এবার 48 কি বলছে দেখো,
48 দাগ আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব, একদম দেখে নেব। কি বলছে দেখো, ইট ইজ মোর এক্সপেন্সিভ মানে দামি, এটা অনেক বেশি দামি টু ট্রাভেল অন ফ্রাইডে, মানে অন ফ্রাইডে মানে কি শুক্রবারে ট্রাভেল করাটা অনেক বেশি খরচাবহুল হয়ে যাবে, দাম বেশি পড়ে যাবে। সো সেই কারণে আই উইল লিভ, আমি ত্যাগ করব অন থার্সডে ইভিনিং, আমি ত্যাগ করব অন থার্সডে ইভিনিং। ভালো করে বোঝো, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়, থার্সডে ইভিনিং। তাহলে ভার্ব কোনটা? লিভ মানে ত্যাগ করা। তাহলে আমি কখন ত্যাগ করব, ভালো করে বোঝো, সময় বোঝাচ্ছে, ভার্বকে কিন্তু ডিফাইন করছে। কাজটা আমি লিভ মানে ত্যাগ করা, চলে যাওয়া কাজটা কখন করব? বৃহস্পতিবার সন্ধ্যায়। আমি কাজটা কখন করব? ভালো করে মুছে দিয়ে দেখো, এই যে লিভ ত্যাগ করা, আমি ত্যাগ করব কখন? অন থার্সডে ইভিনিং, অন থার্সডে ইভিনিং মানে বৃহস্পতিবার সন্ধ্যায়। তাহলে কাজটা একটা সময় বলছে, টাইম, অ্যাডভার্ব অফ টাইম, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব। এ ইজ দ্য কারেক্ট আনসার। একটু আগে বললাম অ্যাডভার্ব অফ টাইম, প্লেস আর ম্যানার। 49-এ চলো, 49 কি বলছে দেখো, বলছে আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড, আমি একদম সুন্দর, একদম প্লেজেন্ট মানে কি? মনোরম। তাহলে মনোরমভাবে আমি কি হচ্ছে? অবাক হয়ে গেছিলাম, মানে আমি অবাক হয়ে গেছিলাম, তাই বলতে চাইছি প্লেজেন্টলি। ওকে, তাহলে আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড, আমি একদম চমকে গেছিলাম, ঠিক আছে, বিরাটভাবে, মানে বলতে চেয়েছে আমি একটা বিরাটভাবে চমকে গেছিলাম। ওয়েন হি শোড আপ অ্যাট দ্য ডোর আনঅ্যানাউন্সড, ঠিক আছে, হ্যাঁ, মানে আমি বিরাটভাবে চমকে গেছিলাম ওয়েন শি শোড আপ, যখন সে এসেছিল, অ্যাট দ্য ডোর আনঅ্যানাউন্সড মানে কোনো রকমভাবে কোনো কিছু ঘোষণা না করে এসেছিল, তখন আমি প্লেজেন্টলি সারপ্রাইজড মানে আমি কি বিরাটভাবে কিন্তু চমকে গেছিলাম। এবার বিষয়টা বোঝো, ভার্ভ সারপ্রাইজড আমি চমকে যাওয়া, ওয়াজ সারপ্রাইজড প্যাসিভ, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, সারপ্রাইজড চমকে যাওয়া। তাহলে ভার্ব সারপ্রাইজ হচ্ছে ভার্ব, VERB। এবার এই কাজটা, এই চমকে যাওয়া কাজটা কেমনভাবে হয়েছিল? চমকে যাওয়া কাজটা কেমনভাবে হয়েছিল? প্লেজেন্টলি, বিরাটভাবে। তাহলে কাজটা কেমনভাবে হয়েছিল? বিরাটভাবে। ভার্বকে ডিফাইন করছে, সময় বলছে না, জায়গা বলছে না, ধরন বলছে, তাহলে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, এটাও কিন্তু অ্যাডভার্ব। বি ইজ দ্য কারেক্ট আনসার। এইবার এখান থেকে শর্টকাট তোমরা একটা নিয়ম মাথায় রাখতে পারো যে প্লেজেন্টলি LY থাকলে কিন্তু, LY থাকলে বেশিরভাগ LY যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব হয়, বেশিরভাগ LY যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব হয়, কিন্তু ব্যতিক্রম আছে, দুটো, একটা LY যুক্ত শব্দ অ্যাডভার্ব হবে না। যেমন ধরো ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, ক্লিয়ার, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি শব্দটা LY আছে, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুবই বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ LY যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব হয়, শুধু দেখে নেবে যে ভার্বকে ডিফাইন করছে কিনা, ক্লিয়ার। তাহলে 49 পেলাম কি? অ্যাডভার্ব। এবার চলো 50 কি বলছে দেখো, 50, হ্যাঁ 50 কি বলছে আমরা দেখে নেব। 50 বলছে, এটা একটা ইউনিক কোয়েশ্চেন, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, কোন নিচের শব্দটা, ফলোয়িং মানে কিন্তু নিচের শব্দগুলোর মধ্যে কোনটা ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন তাদেরকেই বলে যে শব্দগুলো আমাদের মানুষদের মনের একটা ইমোশান প্রকাশ করে, ইমোশান, ঠিক আছে, একটা অভিব্যক্তি বা একটা কি বলবো, একটা আবেগ প্রকাশ করে। ইমোশান মানে আমি আনন্দ পেয়েছি, দুঃখ পেয়েছি, ভয় পেয়েছি, নাকি চমকে গেছি, এই যে একটা ইমোশান, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা নিজের ইমোশান, ওয়ার্ড আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, দুটো তিনটে শব্দ এক জায়গায় বসে যখন আমাদের একটা মনের ভাব প্রকাশ করে, একটা ইমোশান, আবেগ প্রকাশ করে, তখন আমরা সেটাকে বলি ইন্টারজেকশন। যেমন কি হুররে, HURRAH, হুররে, এটা কি? এটা একটা আনন্দের, জয়, একটা আনন্দের এক্সপ্রেশন, ঠিক আছে, ইমোশান, তাহলে আমরা বলবো এটাকে বলবো ইন্টারজেকশন। যেমন ব্রাভো আমরা কি বলি? BRAVO, ব্রাভো, সাবাস, এটাকে বলি প্রেইজ, মানে প্রশংসামূলক একটা ইন্টারজেকশন, ক্লিয়ার। আর কি বলবো? অ্যালাস বলি না, হায়, এই কাজটা হয়ে গেল, মানা গেল, তাহলে দুঃখের, এটা হবে কি? এটা হবে কিন্তু সরো, দুঃখের এক্সক্লামেশন বলতে পারি, বা ইন্টারজেকশন, এগুলোকে ইন্টারজেকশন বলবো, ক্লিয়ার। এটা কি বলবো? দুঃখের, সরো, SORROW, ওকে। এবার যদি লজ্জার বলি, ফাই, FIE বলি না, ছি, এটা হচ্ছে লজ্জার, মানে শেম, SHAME, শেম কিন্তু লজ্জার একটা ইন্টারজেকশন। এইবার চলে আসো বিষয়টা এখানে কি বলছে? নিচের শব্দগুলোর মধ্যে কোনটা ইন্টারজেকশন? সুন শব্দটা কি? সুন শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? দেখো বাক্যের মধ্যে আমরা ইউজ করলে বুঝতে পারবো কোনটা ইন্টারজেকশন বলেছে। সুন, ধরো আমি বললাম
আই কেম বা আই শ্যাল, হ্যাঁ আই কেম সুন, আমি ফিরে এসেছিলাম শীঘ্রই। আমি ফিরে এসেছিলাম সুন, শীঘ্রই। তাহলে কেম হচ্ছে সব ভার্ব, এসেছিলাম কেমনভাবে এসেছিলাম, শীঘ্রই এসেছিলাম, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব, শীঘ্রই আমি ফিরে এসেছিলাম, তাহলে এটা অ্যাডভার্ব। শুন, ওয়েন শব্দটা কি? ওয়েন হচ্ছে একটা কনজাংশন। ওয়েন দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, আবার ওয়েন দিয়ে দুটো বাক্যকে যুক্ত করতে পারি। ওয়েনের কাজ মিটে গেল, তাহলে ওয়েন কিন্তু ইন্টারজেকশন নয়, শুন ইন্টারজেকশন নয়, ওয়েন ধরো আমি বললাম ওয়েন আই ওয়েন্ট দেয়ার, WENT, ওয়েন আই ওয়েন্ট দেয়ার, আমি যখন সেখানে গেছিলাম, দে ওয়্যার প্লেয়িং, PLAYING, দেখো সুন্দর করে। তাহলে ওয়েন দিয়ে দুটো বাক্য যুক্ত করছি। ওয়েন আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গেছিলাম, দে ওয়্যার প্লেয়িং, তারা খেলছিল। তাহলে এই দুটো বাক্যকে, আই ওয়েন্ট দেয়ার, দে ওয়্যার প্লেয়িং, এই দুটো বাক্যকে ওয়েন দিয়ে যুক্ত করলাম। যুক্ত করলে আমরা বলি কি? কনজাংশন, CONJUNCTION। তাহলে ওয়েন হচ্ছে কনজাংশন, ক্লিয়ার? এবার বলেছে ইন্টারজেকশন বলেছে। এইবার দেখো আর একটা বলে আছে কি? উইদিন মানে কি? এটা হচ্ছে আমরা জানি প্রিপোজিশন, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। প্রিপোজিশন উইদিন প্রিপোজিশন। পড়ে আছে হচ্ছে আউচ, ঠিক আছে? আউচ আমরা কখন বলি? ধরো কোনো এক জায়গায় যাচ্ছি, যেতে গিয়ে হুট করে দরজায় চাপা লাগলো বা কিছু একটা পিঁপড়ে কামড়ে দিল, আমরা কি বলি? আউচ। তার মানে কি? এটা হচ্ছে একটা ইন্টারজেকশন, একটা ইমোশন প্রকাশ করে, ইমোশন, তাই তো? একটা ইমোশন প্রকাশ করে আউচ দিয়ে। তাহলে এটাকে আমরা বলবো কি? ইন্টারজেকশন, ঠিক আছে? ইন্টারজেকশন, ওকে? তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের আজকের 50টা কোয়েশ্চেন কিন্তু আলোচনা করা হয়ে গেল। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কোনো সাজেশান থাকে আমাদের, যে এইভাবে মিক্সড কোয়েশ্চেন সেট করলে তোমাদের কি উপকার হচ্ছে, কি উপকার হবে, বা তোমরা অন্য ধরনের কোনো ক্লাস চাইলে সেটাও আমাকে বলতে পারো, কমেন্ট করে অবশ্যই জানাও। এবং দেখো এই ক্লাসগুলো তো হবে, এবং নির্দিষ্ট স্পেসিফিক আলাদা আলাদা টপিকের পরেও কিন্তু ক্লাস আমাদের অবশ্যই হবে। সিনোনিমের ওপরে, অ্যান্টোনিমের ওপরে, ইডিয়ামের ওপরে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ওপরে, ইয়রের ওপরে আলাদা করে সেটাও কিন্তু আমাদের হবে। তো তোমাদের ভালো মন্দ বিষয়টা তোমরা কিন্তু আমাকে বলবে, না বললে আমি বুঝতে পারবো না, জানতে পারবো না। তো আমাকে অবশ্যই জানাবে এবং কমেন্ট অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং শেষে বলে দিই যে এই ক্লাসটা কিন্তু আমি অনেককে বলেছিলাম, কথা দিয়েছিলাম সকালের দিকে আনার। তো সকালের দিকে আর কি আমি চেষ্টা করেছিলাম আনার, সব কিছু রেডি ছিল, কিন্তু একটু সমস্যার জন্য আমি সকালে কিন্তু ক্লাসটা করতে পারিনি, সেই কারণে কিন্তু আমি ক্লাসটা আনতে পারিনি। তো বলেছিলাম, আমি বারবার বলি যে আমি চেষ্টা করব যে আমার বেস্টটা দিয়ে ক্লাসগুলো আনার, ক্লাসগুলো করার। যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায় তোমরা কিন্তু কিছু মনে করো না। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।